5 বছর পরে হঠাৎ কাউকে কোনো খবর না দিয়ে বাড়িতে চলে আসে আকাশ। ভেবেছিল সবাই অনেক খুশি হবে, কিন্তু পরিবারের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে তারা কেউই খুশি হয়নি। সবার মুখে রাগান্বিত ভাব লুকিয়ে আছে। কি ব্যাপার বাবা মা, তোমরা কি খুশি হওনি আমি আসাতে? তুই হঠাৎ কাউকে কিছু না বলে চলে এলি। আসার আগে একটা কল তো করতে পারতি। ভাইয়া, আমার জন্য কিছু আনোনি? আসলে আমি সবার জন্য সবকিছু এনেছিলাম। কিন্তু তোমার কাঁধে শুধু একটা ব্যাগ ছাড়া আর তো কোনো কিছু দেখতেই পাচ্ছি না। ব্যাগ আমার চুরি হয়ে গেছে। ব্যাগ চুরি হলো কি করে? এয়ারপোর্ট থেকে একটা গাড়ি নেই, ওই গাড়ির ড্রাইভার আমাকে রাস্তার পাশে জিম্মি করে সবকিছু নিয়ে চলে গেছে। অনেক বলার পরে আমার শার্ট প্যান্টগুলো দিল। সত্যি তোমাকে দিয়ে কিছুই হবে না। এখন আমার বউয়ের কাছে কি মুখ নিয়ে যাব? তোর বউয়ের কাছে মানে? তুই বিয়ে করলি কবে? আরে 1 মাস হলো, তোমাকে বলবো বলবো করে বলা হয়নি। বাবা মা, এইসব কি শুনছি আমি? যা শুনেছিস ঠিকই শুনেছিস। আরশের বিয়ে দিয়েছি, 1 মাস হয়েছে। আমাকে বিয়ে না দিয়ে তোমরা ওকে বিয়ে দিয়ে দিলে? তুই তো বিদেশে, তাছাড়া আমাদের দেখাশোনা করার জন্য তো কাউকে লাগে। তাই বলে ওকে বিয়ে করাতে হবে? ওর বয়স তো 19-20 বছর হবে। তো কি হয়েছে? তাছাড়া তুমি কবে না কবে আসো তার তো কোনো ঠিক নেই। ততদিন কি বসে থাকবো নাকি? তুই তো কোনো রোজগারও করিস না, তাহলে তোর বউয়ের খরচ, সংসারের খরচ তুই দিস কিভাবে? তুমি যে টাকা পাঠাও তা দিয়েই হয়ে যায়। বাবা মা, তোমরা এত বড় একটা কাজ করলে আর আমাকে জানালেও না। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন তুই ভিতরে আয় তো। ভেতরে যা, ফ্রেশ হয়ে নে, তারপর এসব নিয়ে ভাবা যাবে। ও যখন বিয়ে করেছে, ওর বউ কোথায়? 3 দিন হলো বেড়াতে গিয়েছে। তুমি যে আসবে সেটা তো জানতাম না। তবে চিন্তা করো না, আজকে কল দিয়ে ওকে আসতে বলবো। তবে ভাইয়া, একটা নেকলেস অন্তত কিনে দিও, নয়তো আমার মান সম্মান কিছুই থাকবে না। আচ্ছা, আগে আসুক, তারপর না হয় কিনে দিব। না ভাইয়া, ওকে বুঝতে দেয়া যাবে না নেকলেস যে দেশের। আচ্ছা, তাহলে সন্ধ্যার পরে কিনে দিব। এখন আমি ফ্রেশ হয়ে নেই। ঠিক আছে। ভিতরে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে আকাশ। আপনারা হয়তো ভাবছেন কি থেকে কি হয়ে গেল। আসলে আকাশ ওনাদের আপন সন্তান না। মানে আকাশকে ওনারা ছোটবেলা থেকেই মানুষ করেছে। সেজন্যই বুঝতে পারছেন ওর ছোটবেলাটা কিরকম কেটেছে। তারপরও চিন্তা করবেন না, গল্পের সাথে থাকলে সবকিছু বুঝতে পারবেন। সন্ধ্যার দিকে ভাইয়া ওঠো। একটু ঘুমাতে তো দিবি? তুমি না বলেছো সন্ধ্যার সময় যাবে? এখনো তো মাগরিবের আজানও দেয়নি। আচ্ছা, তবে বেশি দেরি করা যাবে না। 1 ঘন্টা পরে ওরা বের হয়। তারপর একটা নেকলেস পছন্দ করে কিনে আনে। এটা তোমার কাছে রাখো, কালকে যখন আর সে আসবে ওকে দিও। ঠিক আছে। পরের দিন সকালবেলায় আরশি আসে, এসে আকাশকে সালাম দিয়ে কথা বলতে থাকে। তখন আকাশ নেকলেসটা আরশির হাতে দেয়। ও তো অনেক খুশি হয়ে যায়। ভাইয়া, এত দামি নেকলেস? আমার ছোট ভাইয়ের বউ বলে কথা। তবে ভাইয়া, আমি কিংবা আমার পরিবারের কেউই জানতাম না আপনি এই বাড়ির বড় ছেলে। কথাটা শুনে আকাশের অনেক বেশি খারাপ লাগে, কেননা ছোটবেলা থেকে পড়াশোনা ঠিকমতো না করে সংসারের জন্য অনেক করেছে। তার প্রতিদান এভাবে দিল। আচ্ছা ভাইয়া, আপনি বসেন, নাস্তা বানিয়ে নিয়ে আসি। আরশি আর আকাশের মা নাস্তা নিয়ে আসে। তারপর নাস্তা খেতে থাকে সবাই মিলে। তখন এই ঘরটা তো ঠিক করাতে হবে। আমার কাছে যা ছিল সব তো নিয়েই গেছে। তার উপর আরশের বউয়ের নেকলেস তো 2 লক্ষের বেশি চলে গেছে। আরশ তোর বউয়ের জন্য নেকলেস আনতে বলেছিল। হ্যাঁ বাবা, বিয়ের সময় তো ওকে কিছুই দিতে পারেনি। আমি তো ভেবেছিলাম বাড়িটা ঠিক করব। বাবা, তাহলে একটা কাজ করুন, নেকলেসটা আপাতত বিক্রি করে দিন। তা বিক্রি করতে হবে না, আমি যখন দিয়েছি এটা আর বিক্রি করতে হবে না। বিক্রি না করলে বাড়ি ঠিক করব কি করে? তুই তো না বলেই চলে এলি। ভেবেছিলাম বাড়িটা ঠিক করার পর তোকে আসতে বলবো। গত 2 বছর ধরেই যতবার আমি আসবো বলেছি, ততবারই তোমরা আমাকে বাধা দিয়েছো। এভাবে আর কত বছর থাকবো বাইরে, বলো? বাবা, ভাইয়া তো ঠিকই বলেছে, তাছাড়া যা আছে তাতে তো চলে যাবে। যদি তোমাদের অসুবিধা হয়, আমি বরং 7 দিন পরেই চলে যাব, আবারও বিদেশে। এটাই কর, তাহলে অন্তত বাড়িটা তো ঠিক হবে। এইসব কি বাবা? ভাইয়া 5 বছর পর বিদেশ থেকে এসেছে,
কোথায় ওনার সুযোগ সুবিধাগুলো দেখবেন, ওনাকে আদর যত্ন করবেন, তা না করে ওনাকে বিদায় করে দিতে চাইছেন? এটা কেমন কথা বাবা মা? আরশি, তুমি একটু চুপ থাকো। কেন চুপ থাকবো বলো তো? মা বাবা কথা বলছে তো। আমার ভাইও তো বিদেশ থেকে আসলো। বাবা মা কত খুশি হতাম, ভাইকে কিভাবে খুশি রাখা যায় তাই ভাবতাম। ওদের পছন্দের খাবারগুলো রান্না করতাম, তারপর ভাইয়ের জন্য মেয়ে দেখে তাকে বিয়েও দিলাম। বৌমা, তুমি কি বলতেছো? আমরা এসব কিছুই করিনি। কোনো কিছুই করেনি। ভেবেছিলাম বাজার ভর্তি থাকবে ফ্রিজ, কিন্তু সেটাও খালি। তারপর ভেবেছিলাম ওনাকে বিয়ে করাবেন, সেটাও না করে ওনাকে চলে যেতে বলছেন। তুমি কিছুই জানো না তো? আপনারা এরকম অদ্ভুত কেন বলুন তো? এতগুলো বছর ওনার টাকায় খেয়ে এখন ওনার সাথে এরকম আচরণ। সত্যি, আমার পরিবার ভালো না হলেও ভাইয়ের বউ কিন্তু অনেক ভালো। আচ্ছা আকাশ, তোকে কোথাও যেতে হবে না। আরশ, তুই বাজার করে নিয়ে আয়। আমি ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করব। আমার বাবা মাকে বলতেছি ভাইয়ের জন্য খাবার রান্না করে নিয়ে আসার জন্য। এই দিনটা তো কোনোভাবেই কেটে যায় রাতের বেলায়। তুমি সকালে এটা কি করলে? কোনটা কি করলাম? মা বাবার সাথে এত রেগে কেন কথা বললে? তো কি করব? উনি তো আমাদের বড়, তাই না? আজকে বড় ভাইয়ের সাথে যা হলো তা তো তোমার সাথেও হতে পারতো। আমার সাথে হবে না? কেন হবে না? আমি বলছি সেজন্যই হবে না। আমি তো সেই কারণটা জানতে চেয়েছি। তার উপর তোমার যে বড় ভাই আছে সেটা হলো কেন? তার পিছনে কারণ আছে, সেজন্য জানাইনি। আগে বলো কি কারণ। কারণটা হলো উনি আমার আপন ভাই না। তা উনি কি জানে সে কথাটা? জানে। এবার আমার কাছে সব পরিষ্কার। কি সেটা বলো। মানে উনি আপনার আপন ভাই না বলে তোমরা ওনাকে দিয়ে গাধার মতো খাটাচ্ছ, সেজন্য উনি দেশে আসতে চাইলেও আসতে দিচ্ছ না। এক কথায় ওনাকে দিয়ে তোমরা নিজেদের স্বার্থ উদ্ধার করতেছ। এত স্বার্থপর তোমরা। তুমি কিন্তু আমার পরিবারকে অপমান করছো। আগে যদি এসব জানতাম তাহলে কখনোই এই বাড়িতে বউ হয়ে আমি আসতাম না। যে ভাই এত কিছু করলো তাকেই তোমরা এত লাঞ্ছিত করছো, ভাবতেও আমার ঘৃণা আসে তোমাদের প্রতি। আরশ আর কিছু বলেনি। পরের দিন আরশির বাবা মা আসে। তারপর ওনারা অনেক কিছু রান্না করে আনে, সেগুলো আরশি নিজ হাতে আকাশকে বেড়ে দেয়। ভাইয়া, আপনি খান। যতদিন আপনি আছেন ততদিন আপনার যত্নের কোনো কমতি আমি হতে দিব না। এতে তো বাবা মা অনেক কথা শোনাবে। আমাকে কথা শোনানো এত সহজ হবে না। আপনার পরিবার ভালো করেই জানে আমার পরিবার সম্পর্কে। আচ্ছা আরশ, বেকার জানা সত্ত্বেও ওকে বিয়ে কেন করলে? প্রথমত আমাদের বলা হয়েছে আরশের ভিসা হয়ে গেছে, সেজন্য বিয়ে করে 2 মাস পরেই চলে যাবে বিদেশে। সেজন্য রাজি হয়েছিলাম, কারণ তখন তো আর বেকার থাকবে না। বুঝতে পেরেছি আমি। আপনি খান ভাইয়া। খাওয়া হয়ে এলে আসি আরশের কাছে আসে। ভাইয়া অনেক বছর পরে এলো, ওনাকে গ্রাম দেখাও। আমি ভাইয়ার বিয়ের ব্যাপারে বাবা মায়ের সাথে কথা বলে নেই। ঠিক আছে। কিছু সময় পর আরশ আকাশকে নিয়ে বের হয়। অনেক বছর পরে গ্রামে এসেছে, সেজন্য ঘুরে দেখতে থাকে। তবে গ্রামে আকাশের কোনো বন্ধু নেই। যারা আছে তারা এখন সবাই শহরে। আচ্ছা ভাইয়া, তোমার বন্ধুদের কি আসতে বলবো? ওদের কোনো কিছু বলার দরকার নেই। তাছাড়া আমি আছি অনেকটা দিন। এরপর কি আবার চলে যাবে বিদেশে? শহরে ফিরে যাব, ওখানে ওদের সাথে দেখা করে নিব। সারাদিন দোকানে আড্ডা দিয়ে রাতে ফিরে আসে। তখন ভাইয়া, আপনার জন্য মেয়ে দেখা শুরু করেছি। কিন্তু আমি তো এমন বিয়ে করব না। কি বলেন ভাইয়া? আসলে আমার পছন্দের একজন আছে। তাহলে তাকে নিয়ে আসতেন। সে এখন দেশের বাইরে থাকে। আমি এরপর গেলে একসাথে ওকে বিয়ে করে তারপর ফিরে আসব। যাক ভাইয়া, তাহলে তো ভালোই হবে। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসে। তখন শুনলাম তুই নাকি ওই দেশে বিয়ে করবি। যখন ওখানেই থাকি তখন ওখানেই তো বিয়ে করব। গ্রামের মেয়ে বিয়ে করলে কি হয়? তোমরা তো আমাকে গ্রামেই আসতে দাও না, তাহলে শুধু শুধু এই গ্রামের মেয়ে বিয়ে করে তাকে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না। তাও গ্রামের মেয়ে বিয়ে করলে সংসারের কাজ করতে পারতো। তোমরা নিজেদের কি ভাবো বলো তো? আমি বিদেশে গাধার মতো খাটতে থাকবো, আমার বউও এখানে গাধার মতো খাটবে? দেশে আসতে চাইলেও তোমরা বাধা দিবে? তাহলে কি দরকার আমার এখানে বিয়ে করার? এভাবে বলছিস কেন? বল। তোমাদের আচরণে এরকমই ভাবতে হয়েছে। তাছাড়া আমাকে নিয়ে তোমাদের কোনো কিছু ভাবতে হবে না। আমি 1 মাস থেকেই আবার চলে যাব। বলছিস কি তুই বিদেশে যাওয়ার পরে আরশকে
একবার নিয়ে যাস। আমি কেন বিদেশ যাব? তাহলে দেশ থেকে কি করবি? এখানে একটা ব্যবসা দিব। ব্যবসায় দিতে হলে তো অনেক টাকা লাগবে। তো কি হয়েছে? আমাদের জায়গা সম্পত্তি কি কম আছে নাকি? একটা জায়গা বিক্রি করে দিব, তারপর আরেকটা জায়গায় নতুন করে দোকান দিব। আমি তো ভেবেছিলাম জায়গা যেভাবে আছে সেভাবেই থাকুক। আকাশ বরং তোকে 4-5 লক্ষ টাকা দিবে। ভাইয়া কেন টাকা দিবে? তাছাড়া আপনার ছেলে ব্যবসা করবে, আপনার এত জায়গা আছে, সেখান থেকে একটা বিক্রি করে দিলেই তো হয়। জায়গা তো আমি ওরই ভবিষ্যতের জন্য তুলে রেখেছিলাম। এখন তো ওরই ভবিষ্যতের জন্য লাগতেছে। বাবা আরশি তো ঠিকই বলেছে। কত বছর ভাইয়ার থেকে নিবে টাকা এভাবে? আচ্ছা, তাহলে একটা জমি বিক্রি করার ব্যবস্থা করো। রাতের বেলায় আকাশের মোবাইলে কল আসে। কলটা দেয় ঈশান। ভাই কি অবস্থা আপনার? অবস্থা মোটামুটি ভালো। ওখানে কোনো সমস্যা হয়েছে কি, বা পুলিশ কি? পুলিশের কোনো ঝামেলা নেই এখানে। আচ্ছা ভাই, আপনি আপাতত ওখানেই থাকুন। পুলিশের ঝামেলা শেষ হলে আমি আপনাকে জানাবো, তখন না হয় আসবেন। ওইদিকে সবকিছু ঠিকভাবে চলছে তো? জি ভাই, সব ঠিকভাবে চলতেছে। তবে ভাই, মন্ত্রীকে মেরে কাজটা আমরা ভুল করেছি। মন্ত্রীকে মারার কারণে পরিস্থিতি একটু গরম হবে, এটা স্বাভাবিক। চিন্তা করো না, 1 মাসে আবার ঠান্ডা হয়ে যাবে। তারপর আগের মতো সবকিছু শুরু করব। ঠিক আছে ভাই, কাল কি ওই জায়গায় যাব? হুম, যাও, তবে সাবধানে যাবে। ঠিক আছে ভাই, আপনিও খেয়াল রাখবেন। কথা শেষ হয়, অনেকেই বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে। আকাশ তো বিদেশ থেকে এসেছিল, তাহলে এখন এসব কি? এ নিয়ে অনেকের মনে প্রশ্ন যে কি উঠছে। তবে চিন্তা করবেন না, সবকিছু জানতে পারবেন, শুধু গল্পটা ধৈর্য ধরে পড়তে থাকুন। তবে গল্পের নায়িকার আগমন লেট হবে পরের দিন সকালে। ভাইয়া চলো আমার সাথে। কোথায় যাবি? একটা জমি বিক্রি করব। ঠিক আছে, চল। জমি একটা বিক্রি করে দেয়। সেই টাকা নিয়ে বাজারে ওদের একটা ফাঁকা পড়ে থাকা জমিতে কাজ করতে থাকে। তখন কিছু ছেলে এসে বাধা দেয়। ওই, তোকে তো চিনলাম না। উনি আমার বড় ভাই। তোর বড় ভাই হোক আর যাই হোক, চাঁদা দে। কিসের চাঁদা? তুই এখানে দোকান করবি, তো চাঁদা দিবি না? এটা কি মগের মূল্য নাকি? ওই শোন, এখানে যদি তোকে একটা ইটও বসাতে হয়, আগে চাঁদা দিতে হবে। তারপর তুই এখানে কাজ করতে পারবি, নয়তো এখানে তোকে মেরে এখানে মিটকে দেব। কথাগুলো বলে ছেলেগুলো চলে যায়। আরো সে চোখে ভয়ের ছাপ দেখতে পায়, সেজন্য। আরশ, ওরা কারা? চেয়ারম্যানের লোক। চেয়ারম্যান তো অনেক ভালো ছিল, উনি নতুন চেয়ারম্যান? কিন্তু জেনে শুনে এরকম লোককে কে বানালো চেয়ারম্যান? ও তো জোর করেই হয়েছে। এখন ওকে চাঁদা দিতে হলে তো তাও 20,000 টাকার মতো দিতে হবে। এটা তো অনেক টাকা চাইছে। দেখি বাবার সাথে কথা বলে। বাবাকে বলবো উনি যেন কথা বলে নেয় চেয়ারম্যানের সাথে, যদি আরো কিছু কমাতে পারে। ঠিক আছে, চল। ওরা বাসে এসে আরুষ ওর বাবাকে ব্যাপারটা জানায়। উনি শোনার পরে আচ্ছা, আমি কথা বলে নিব। রাতে আকাশ একা বাহিরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন পাশের বাগান থেকে কারো চিৎকারের আওয়াজ আসে। শব্দটা অনেকটা আস্তে আসে, সেজন্য শব্দ অনুসরণ করে এসে সেদিকে যায়। তখন দেখতে পাই 4-5টা ছেলে মিলে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে বাগানের গহীন ভিতরে। তোমরা কারা? আর এই মেয়েটিকে নিয়ে কোথায় যাচ্ছ? আমরা কারা তা কি তোকে বলতে হবে? তুই কে সেটা আগে বল। আরে তুই তো দুপুরের ওই ছেলেটা। তুই কি ওকে চিনিস? আরে দুপুরে চাঁদা চাইতে গিয়েছিলাম, বললো চেয়ারম্যানের সাথে কথা বলে দেবে। তুই কি এখানে চাঁদা নিয়ে এসেছিস নাকি? তাহলে টাকা দিয়ে বিদায় হয় এখান থেকে। টাকা না হয় দিলাম, কিন্তু মেয়েটিকে তো ছেড়ে দিতে হবে। যদি না সারি কি করবি তুই? কথাটা শেষ হতেই একটা ঘুষি ছেলেটা ওখানে জ্ঞান হারায়। বাকিরা মারতে আসে। তাদের 4জনকেই ও সেম 4 মিনিটে মাটিতে শুইয়ে দেয়। ভয়ে মেয়েটি আকাশকে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন। আপনাকে দেখে তো শহরের মেয়ে মনে হচ্ছে। আমি গ্রামে বেড়াতে এসেছি। একা একা যেতে পারবেন? ভয় করছে যে আমার। আচ্ছা, আপনি ওখানে দাঁড়ান, আমি এদের ব্যবস্থা করে আসতেছি। ওরা তো এখন অজ্ঞান হয়ে আছে। ওরা তো আমাকে চেনে। কি বলেন? তাহলে তো আপনার জন্য বিপদ হয়ে যাবে। আমার জন্য
আপনাকে বিপদে পড়তে হলো। তার চেয়ে ভালো ওদের মতো খারাপ লোকেদের মেরে ফেলাই ভালো। এতে গ্রামের মেয়েরা নিরাপদ থাকবে। এরপরই ওদের 5 জনকে গুলি করে মারে। এরপর কৌশলে সে পিস্তল ওদের একজনের হাতে ধরিয়ে দেয়। অথচ এরা এই ব্যাপারে জানতেই পারেনি। কি করেছেন ওদের? ওদের পিস্তল দিয়ে ওদেরই মেরে ফেলেছি। কি বলেন? এখন তো আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে। আপনি যদি কাউকে কিছু না বলেন তাহলে কেউ আর কিছু জানতে পারবে না। কথা দিলাম আমি কাউকে কিচ্ছু বলবো না, এবং কি আমি কাল সকালে শহরে চলে যাব। আচ্ছা, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আমার জীবনটা বাঁচানোর জন্য আবারও ধন্যবাদ। পরের দিন ইরা শহরে চলে যায়। সকালবেলায় আকাশের বাবা মা চেয়ারম্যানের কাছে আসে। এ কি আপনি এখানে? আপনার ছেলেরা দুপুরে চাঁদা চেয়েছিল, ওরা 20,000 টাকা চেয়েছিল। শুনলাম আপনার ছেলে এসেছিল, তাহলে তো এটা অনেক সামান্য। আচ্ছা, 15,000 দিলেই হবে। কি করার, টাকাগুলো দিয়ে চলে আসে সকাল 11টায়। চেয়ারম্যানের কাছে কল আসে তার 5 জন লোকের মরদেহ বাগানে পড়ে আছে। উনি দেরি না করে সেখানে যায়, সাথে পুলিশকেও আসতে বলে। কি করে হলো এসব? সকালে বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন গন্ধ পাচ্ছিলাম, সেজন্য ভিতরে যাই। তখন এদের লাশ দেখতে পাই। তুই কি কাউকে দেখেছিস? না চেয়ারম্যান সাহেব। কিছুক্ষণ পর পুলিশ আসে, লাশগুলো পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য। যে এই কাজটা করুক না কেন, কোনোভাবেই যেন বেঁচে না পারে। আপনার কি কাউকে সন্দেহ হয়? আমার তো অনেককেই সন্দেহ হয়, বুঝতে তো পারছেন। আপনি গ্রামে এমন কাজ করে বেড়ান, আপনার শত্রু তো এমনিতে অনেক বেশি। সেটা তো হবেই। ওদের কালকে পাঠিয়েছি এক বাড়িতে চাঁদা নেওয়ার জন্য। ওরা এইসব করেনি তো? ও একা একটা ছেলে, ও কি করে এদের 5 জনের সাথে পেরে উঠবে? তা ওরা হয়তো চাঁদা দেবে না বলেই আপনার লোকদের মেরেছে। চাঁদা তো সকলে দিল। আচ্ছা, ওদের বাড়িতে চলেন। কিছুক্ষণ পর বাড়িতে আসে, সেখানে সবাই ছিল। পুলিশকে দেখার পরে, কি ব্যাপার চেয়ারম্যান, পুলিশ নিয়ে আমার বাড়িতে? আপনার ছেলেকে ডাকুন। কি করেছে ওরা? আগে ডাকুন ওদের। আরশ আকাশ বের হয় ওদের দুজনকে দেখে। ও ওকে? ও আমার বড় ছেলে, 5 দিন আগেই বিদেশ থেকে এসেছে। দেখে তো বিদেশি বলে মনে হচ্ছে না। তা ওর পাসপোর্ট আর বাকি কাগজ কোথায়? ও যেদিন আসে গাড়ি থেকে ওর সবকিছু চুরি হয়ে যায়, কোনো মালপত্র আনতে পারেনি। চেয়ারম্যান, কিছু লোক মারা গেছে, কারা যেন ওদের 5 জনকে গুলি করে মেরেছে। এখানে আমাদের কি দোষ? যারা মারা গেছে তাদের মধ্যে 3 জন আপনার ছেলের কাছে চাঁদা চেয়েছে। আমরা অনুমান করছি আপনার ছেলে এই কাজ করছে। আমরা কেন এই কাজটা করব? তাছাড়া ওরা 20,000 চেয়েছে। আমি ওদের বলেও দিয়েছি বাবাকে চেয়ারম্যান সাহেবের কাছে পাঠাবো, যেন কিছু টাকা কম দিতে পারে। সকালেই ওর বাবা টাকা দিয়ে গেছে। রাতে কি দিতে পারতেন না? আপনি পুলিশ হয়ে নিজেই ওনাকে সাপোর্ট করছেন, এটা কেমন বিচার? তো কি হয়েছে? ওনার লোক মারা গেছে, বুঝতে পেরেছো? ওনার শত্রু তো অনেক থাকবে। অফিসে চলুন, ওরা তো সাহস পাবে না। ওনারা চলে যায়। আকাশও ভালো করে বুঝতে পেরেছে এইসব কাজে পুলিশ নিজে চেয়ারম্যানকে সাপোর্ট করে আসতেছে, সেজন্য সে এতটা লাফালাফি করতেছে। তাই একটা ডিসিশন নেয়। কি সেটা তা আপনারা পরে জানতে পারবেন। পরের দিন কিছু জানতে পেরেছেন? ওদের গুলি করার ফলে মারা গেছে। কিন্তু ওরা তো কেউ পিস্তল চালাতে পারে না। কি বলেন? যে পিস্তল ওদের হাতে ছিল সে পিস্তলের কোনো লাইসেন্স নেই। তাহলে এখন কাকে রেখে কাকে সন্দেহ করবে বুঝতে পারছি না। আচ্ছা, আপনি যান, আপনার সাথে যাদের ঝামেলা আছে তাদের সাথে কথা বলে দেখি। ওই দিক এক করে তাদের সাথে কথা বলতে থাকে। কথা শেষ করে পুলিশ রাতে ফিরছিল বাসে একা। তখন আকাশ রাস্তা আটকে দাঁড়ায়। এ কি, তুই এখানে কেন? আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বল। আপনি চেয়ারম্যানকে এতটা সাপোর্ট দিয়ে রেখেছেন কেন বলেন তো? ওই, তুই কে বলতো যে আমি তোকে সেসব কথা বলতে যাব? আমি তো শুধু এমনিতেই জিজ্ঞাসা করলাম। তাছাড়া চেয়ারম্যান চাঁদা তোলে, আপনি উল্টো তাকে গ্রেপ্তার করবেন, সেটা না করে উল্টো তার হয়ে কথা বলছেন। বেশি পটর পটর করলে তোকে জেলে ভরে দেব। সেটা আপনি কখনো পারবেন না। ও তাই নাকি? তোকে জেলে ঢুকিয়ে দেব ওদের মারার অপরাধে। কিন্তু আমি তো ওদের সত্যি সত্যি মেরেছি, সে হিসেবে আমাকে গ্রেপ্তার করতেই পারেন, কোনো সমস্যা নেই। কি, তুই ওদের মেরেছিস? হ্যাঁ, আমি ওদের মেরেছি। কিন্তু কেন মেরেছিস?
ওরা একটা মেয়ের সর্বনাশ করতে চেয়েছিল, আমি বাধা দেই। ওদের 3জন আমাকে চিনে যায়। সেজন্য ওদের মেরে ফেলবি? এখন আমি তোকে জেলে নিয়ে যাব। কথাটা শোনার পরে পুলিশের দু পায়ে দুটা গুলি করে ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কেউ সেই চিৎকার শুনতে পায় না। তোর এত বড় সাহস, তুই আমাকে গুলি করেছিস? তোর পুরো পরিবারকে আমি শেষ করে দেব। তোকে বাঁচিয়ে রাখলে তো তুই আমার পরিবারকে শেষ করবি। মানে তুই আমাকে মেরে ফেলবি? একজন ওসিকে মারবি তুই? অবশ্যই মারবো। তুই নিজে একটা চাঁদাবাজ, তুই আরেকটা চাঁদাবাজের সঙ্গ দিয়ে তুই কাজটা মোটেও ঠিক করিসনি, সেই জন্য তোকে তো মারা যেতেই হবে। এরপর কপালে গুলি করে। এরপর চলে আসে সকালবেলায় ওসির মৃত্যুর খবর চেয়ারম্যানের কাছে চলে আসে। বর্তমানে ওই এলাকা পুরো গরম হয়ে আছে। এক কথায় যাকে পাচ্ছে তাকে থানায় নিয়ে যাচ্ছে। বুঝতেছি না কি হচ্ছে এসব। তোর এত বোঝার দরকার নেই, তুই বাসায় থাক, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। কথা শেষ করে আকাশ পুকুর পাড়ে আসে, তখনই ঈশানের কল আসে। ভাই, আপনি ঠিক আছেন তো? আমার আবার কি হবে? শুনলাম আপনাদের থানায় ওসিকে কেউ মেরে ফেলেছে। ভাই, আমার তো ভয় হচ্ছে কেউ আবার আপনার খোঁজ না পেয়ে যায়। ভয় পেও না, আমি ওসিকে মেরেছি। ভাই, ওসিকে মারার কি দরকার ছিল? দরকার ছিল বলেই ওকে মেরেছি। এখানে মূল চাঁদাবাজি ওসি আর চেয়ারম্যান করতেছে। চেয়ারম্যানকেও তাড়াতাড়ি আমি উপরে পাঠিয়ে দিব। কেউ যদি আপনাকে সন্দেহ করে তখন কি করবেন? চেয়ারম্যানের শত্রুর অভাব নেই, তাছাড়া সবাই জানে আমি দেশের বাইরে থেকে এসেছি, আমাকে নিয়ে কেউ সন্দেহ করবে না। তাও ভাই, সাবধানে থাকবেন। আপনার কিছু হয়ে গেলে তো আমরা পুরোই শেষ হয়ে যাব। চিন্তা করো না, আমি সাবধানেই থাকবো। ভাই, মালগুলো তো নিয়ে এসেছি, তবে রাস্তায় এখন অনেক পুলিশকে ঘুষ খাওয়াতে হয়। ডিসি কি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়নি, নতুন এসপি এসেছে, ও ঝামেলা করতেছে। ডিসি কে বলিসনি এসপি কে বলার জন্য? ভাই, ওই এসপি অনেক চালাক, কোনো কিছুই ডিসিকে বলে না। মাল খেয়ে নিজেই সব সেটিং করে ফেলে, কাউকে কিছু জানতে দেয় না। আচ্ছা, আমি ফিরে এসেই ওই এসপির ডানা দুটো কেটে দিব। এভাবে কতজনকে মারবো? যতজন ঝামেলা করবে ততজনকে মারবো। তা সবকিছু গুছিয়ে রেখেছিস তো? সব কিছু গোছানো শেষ। ঠিক আছে, আমি আসার পরে একটা জায়গায় অ্যাটাক দিব। আচ্ছা ভাই, ভালো থাকবেন, কোনো দরকার হলে জানাবেন। ঠিক আছে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। তারপর আমি শহরে যাব। শহরে কেন যাবি? আমার সব বন্ধুরা তো শহরে, ওদের সাথে দেখা করব, আড্ডা দিব। শহরে গেলেই তো অনেক টাকা খরচ। তার চেয়ে ভালো তুই এখানেই থেকে যা। এখানে কার আশায় থাকবো বলো? তোমরা তো ছোটবেলা থেকে আমাকে তোমাদের ছেলে বলে কখনো স্বীকারও করনি। কতটা কষ্টে আমার ছোটবেলায় কেটেছে তা একমাত্র আমি জানি। ছোটবেলার কাহিনী এখন মনে করে কোনো লাভ আছে বল? সেটাই তো, বর্তমানে যা আছে তা নিয়েই খুশি থাক। বর্তমানেও তোমাদের সে অবহেলা, আর সে না থাকলে তো আমি হয়তো 2টা দিনও এই বাড়িতে টিকে থাকতে পারতাম না। মেয়েটা আমাকে নিজের বড় ভাইয়ের মতো খেয়াল রেখেছে। তুই ওর জন্য নেকলেস এনেছিস, সেজন্য ও তোর খেয়াল তো রাখবেই। নেকলেস না দিলেও অন্তত তোমাদের মতো খারাপ তো হতো না। যাই হোক, তোমাদের পারমিশন চাইনি আমি। পরের দিন আরশিকে বলে শহরে রওনা দেয়। তবে এই শহর আকাশের চেয়ে ছিল চেনা। এর পিছনে রহস্য আছে, যা আপনারা কিছু সময় পরে জানতে পারবেন। চলে আসে ঈশানের কাছে। ভাই, আপনি এখানে? হ্যাঁ, কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার তো আরো কয়েকটা দিন পরে আসার কথা। এখানে একটা কাজ পড়ে গেল, সেই কাজ শেষ করে আবার গ্রামে যাব। এখানে আবার কি কাজ? আছে একটা কাজ, সে কাজটাও 3 দিনের ভেতরে শেষ করে নিব। ভাই, আপনার মাথায় কখন কি চাপে বুঝি না। এখন দেখি কি কি অস্ত্র এসেছে, তা দেখি আগে। অস্ত্রগুলো এক এক করে দেখতে থাকে। সবচেয়ে আধুনিক যে অস্ত্রটা, সেটা দেখে তো অবাক হয়। এটাই নিয়ে যাব। কবে যেতে হবে? ওখানে আমি একা যাব। কি বলেন ভাই, আপনি একা কেন যাবেন? আপনি জানেন না পথে কত রকমের বিপদ? এত বিপদ উপেক্ষা করে যাওয়াটা কি ঠিক হবে? হবে মানে? অবশ্যই হবে। তাছাড়া চিন্তা করো না, এটা নিয়ে যাব।
যখন কাজ শেষ হবে এটাকে ওখানেই নষ্ট করে দিয়ে তারপরে আসবো। ভাই, আপনার যেমনটা ইচ্ছে। 2 দিন অপেক্ষা করার পরে সে ব্যক্তিটার খোঁজ পায় যাকে মারা হবে। অনেকটা সময় নিয়ে চলে আসে জঙ্গলের ভিতরে। এখন শুধু শিকার আসার অপেক্ষায়। মেশিন গান একটা জায়গায় ফিট করে রাখে। একসাথে 5টা গুলি বের হবে আর আর 500 বুলেট। কিছুক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স আসে। কিছুটা কাছে আসতে শুরু হয় গুলির বর্ষণ। একে একে পুরো অ্যাম্বুলেন্স শেষ হয়ে যায়। আসলে ওটার ভিতরে ছিল সব হাতিয়ার। গুলি প্রায় শেষের দিকে আর ওরা সবাই মারা গিয়েছে। সেজন্য মেশিন গানে একটা বোমা ফিট করে ওটা নষ্ট করে দেয়। সে আওয়াজে কিছু লোক গুলি করতে থাকে, যার একটা বুলেট এসে হাতে লাগে। কোনো মতে জঙ্গল পেরিয়ে রাস্তায় আসে। তখনই দেখা হয় ইরার সাথে। আরে, আপনার হাতে কি হয়েছে? হাতে গুলি লেগেছে। তাড়াতাড়ি গাড়িতে উঠুন, আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর ধরে গাড়িতে ওঠায়, তারপর নিয়ে আসে হসপিটালে। ডক্টর যা ট্রিটমেন্ট করে দেয়। কিছুক্ষণ পরে ওখানকার লোকগুলো তাদের বসকে হারিয়ে ওদের তো অবস্থা যায় যে অবস্থা। ওরা কি করবে তা বুঝে উঠতে পারছে না। এদিকে আকাশের ট্রিটমেন্ট শেষ হলে আপনাকে না আমার চেনা চেনা লাগছে। আচ্ছা, কয়েকটা দিন আগে কি আপনি গ্রামে বা কোথাও গিয়েছিলেন? হুম, গ্রামে বেড়াতে গিয়েছিলাম তখন তো। হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো সেই মানুষটা, তাই না, যে আমাকে বাঁচিয়েছে ওই লোকগুলোর হাত থেকে? চিনতে পেরেছেন তাহলে? না চেনার কি আছে? ওই দিন আপনি যদি না থাকতেন তাহলে আমি হয়তো আর বাঁচতাম না। না বাঁচার কি আছে? ওরা 5 জন ছিল। আমাকে তো হিংস্র প্রাণীর মতো খেত। 5 জন হলে তো মারা যাওয়ার ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কেউ বিপদে পড়লে তাকে বাঁচানো আমাদের দায়িত্ব। কিন্তু গ্রাম ছেড়ে শহরে এত দূরে আসার কারণ? এসেছি তো ঘুরতে। ঘুরতে কি কেউ জঙ্গলে যায়? জঙ্গলে তো ঘুরতে যাইনি। তাহলে কোন কাজে গিয়েছেন শুনি, তাও এত রাতের বেলায়? আমি তো গিয়েছিলাম ওইদিকে গুলির শব্দ শুনে। পাগল নাকি আপনি? গুলির শব্দ শুনতে হলে কি পাগল হতে হয়? আরে, আমি তা বলিনি। তাহলে কি বললেন? মানুষ গুলির শব্দ শুনলে নিজেকে সেফ জায়গায় নিয়ে যায়, আর আপনি তার উল্টো। এই জন্যর হাতের এই অবস্থা। কি করব বলুন, সবাই তো সবার মতো হয় না। থাক থাক, আর সাফাই দিতে হবে না। তা এখন যাবেন কোথায় শুনি? হোটেলে যাব। এই হাতের অবস্থা নিয়ে হোটেলে উঠতে হবে না। এটা কেমন কথা? হোটেলে না উঠলে আমি থাকবো কোথায়? আমার সাথে থাকবেন। আপনার বাবা মা? আরে, বাবা মাকে আমি বুঝিয়ে বলবো। চলুন তো আমার সাথে। নিয়ে আসে আকাশকে। ঈশানকে মেসেজ করে জানিয়ে দেয় ওর কাজ শেষ আর ও আবার গ্রামে যাচ্ছে। বাসায় ইরার বাবা মা আছে। ওনারা দেখার পরে ইরা, ছেলেটা কে? আমার জামাই। ফাজলামো না করে সত্যি করে বল। আগে বসতে তো দিবে। এভাবে বাহিরে দাঁড় করে কথা বলবা না কি? ঠিক আছে, ভেতর আয়। তুমি বরং ওই রুমে গিয়ে রেস্ট নাও। আমরা ইরার সাথে কথা বলে তারপর আসতেছি। জি আঙ্কেল, যাচ্ছি। রুমে চলে যায়। এসে হেলান দিয়ে শুয়ে পড়ে ওই দিকে। এবার বল ছেলেটাকে, হাতে এরকম ব্যান্ডেজ কেন? এরপর ইরা ঘটে যাওয়া ঘটনা বলতে থাকে, সবটা শুনে। তোর কি মাথা ঠিক আছে? কেন আম্মু, আমি কি করলাম? ওই তো সন্ত্রাসীও হতে পারে। আম্মু, এসব কিছুই না। তোর মা তো ঠিকই বলেছে। আচ্ছা, গ্রামে যে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল সেটা তো তোমরা জানো, তাই না? তুই যখন বলেছিস তখন তো জানি। কিন্তু তোমরা এটা জানো না, এই ছেলেটাই হচ্ছে সেই ছেলে যে আমাকে ওই রাতে ওই 5টা ছেলের থেকে বাঁচিয়েছে। তুই এই কথাটা আগে বলবি না? তোমরা বলার সুযোগ তো দিলেই না। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমরা ছেলেটার সাথে কথা বলছি। ঠিক আছে, সাথে খাবার নিও। হয়তো কিছু খাইনি। আচ্ছা তুই যা। ইরার বাবা মা খাবার নিয়ে আসে। সে খাবার খেতে থাকে, সাথে কথাও বলতে থাকে। কথা শেষ হলে তোমার বাবাকে আমি চিনি, আর আমি যতদূর জানি ওনার একটা ছেলে। আর তোমাকে
তারা ছোটবেলা থেকে লালন পালন করেছে। তোমার মা মারা যাওয়ার আগে তোমাকে ওনাদের হাতে তুলে দেয়। আপনি আমার মাকে চিনতেন? যখন এই কাহিনী ঘটে তখন আমি গ্রামে ছিলাম। শহরে উঠে আসি 18-20 বছর হলো। কি করব বলুন, নিজের আপন বলতে কেউ নেই। থাক, দুঃখ করো না। তুমি কয়েকদিন থাকো আমাদের বাড়িতে। সুস্থ হলে দরকার হলে চলে যেও। আচ্ছা আঙ্কেল। রাত পার হয়ে সকাল হয়ে আসে। এরা ভার্সিটিতে যাওয়ার আগে আকাশকে দেখে যায় ঘুমাচ্ছে বলে আর জাগিয়ে দেয়নি। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখে টেবিলে নাস্তা। তুমি নাস্তা করে নাও। ওই দিন ইরা বাসে ফিরে আকাশের সাথে অনেক আড্ডা দিতে থাকে। অনেকক্ষণ সময় পার হয়ে যায়। এভাবে 3 দিন পার হয়। আকাশ এখন মোটামুটি অনেকটা ভালো দিকে। চলুন, আজকে আপনাকে নিয়ে ঘুরতে বের হব। কোথায় যাবেন? চলুন না, আমার ভার্সিটিতে যাই। কি করার, ভার্সিটিতে আসে। ইরা ওর কিছু বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দেয় আকাশের। একটা কাজ করুন, আপনি এখানে বসুন। রিমি, তুই চল আমার সাথে, আমরা কিছু কিনে নিয়ে আসি। ঠিক আছে, চল। ওরা দুজনে খাবার নিতে যায়। সিমি হিমি ওদের সাথে কথা বলতে থাকে। কিছু সময় যেতে কিছু ছেলে ভার্সিটিতে ঢুকে পড়ে। ওরা মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে, যার শিকার ইরাও হয়। তা দেখে আকাশ তো অনেক রেগে যায়। তোমরা ওদের সাথে এরকম বাজে ব্যবহার করছো কেন? কেন করছি তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? একে তো হাত পা ভেঙে আবার আসছে আমাদের সাথে পাঙ্গা নেয়ার জন্য। দেখুন, ও অসুস্থ, ওর সাথে কিছু করবেন না দয়া করে। ওর যে হাতটা ভালো আছে সে হাতটাও ওই হাতের মতো করে দিতে হবে মনে হচ্ছে। আচ্ছা, তোদের বসের নাম বল। তার নাম জেনে তোর কাজ কি? ওদের বসের নাম বিকি। বিকি? ওকে তো আমি চিনি। কি, তুই আমাদের বসকে চিনিস? চিনি তো। বিকি ভাই আসলে তোর কি হাল করবে সেটাই আমি ভাবছি। আমি তো ভাবছি তোদের কথা। বিকি আসার পরে তোরা কিভাবে যে ক্ষমা চাইবি তাই ভাবছি। তোর মতো লোকের কথায় বিকি ভাই আমাদের কিছু বলবে তা তুই ভাবলি কি করে? আচ্ছা, আমি বিকিকে এখানে আসতে বলি। কি করছেন আপনি? বিকি কোনো সাধারণ লোক না, ওর অনেক ক্ষমতা। যতবার ভার্সিটিতে আসে ততবার মেয়েদের সাথে খারাপভাবে টাচ করে। এখানে আসলে তো তোমাকে ছাড় দিবে না। ওই সব নিয়ে ভেবো না, আমি সেগুলো সামলে নিব। কিছুক্ষণ পরে বিকি সেখানে আসে। তবে বিকি আকাশকে কখনো দেখেনি, শুধু মোবাইলে কথা হয়েছে ভার্সিটিতে আসার পরে। ভাই, এই ছেলেটা ঝামেলা করছে। কে এই ছেলে? আগে তো কখনো দেখিনি। ভাই, এই মেয়েটা নিয়ে এসেছে ওকে। ও, তুই নিয়ে এসেছিস নিজের খিদে মিটানোর জন্য? ক্ষুধা তো লেগেছে, সেই জন্যই তো খাবার কিনতে গেলাম। আমি কোন খিদার কথা বলতেছি আর এই মেয়ে কি বলতেছে? ভাইয়া, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। তোদের আবার কমা? এতক্ষণ তুই অনেক বড় বড় কথা বলছিলি, এখন কোথায় গেল সে কথাগুলো? প্লিজ ভাইয়া, এইভাবে তাকাবেন না। আচ্ছা, তুই একা একটা ছেলে, 4টা থেকে 5টা মেয়ের সাথে তুই কি করছিস? আমি কি করি না করি তা জেনে তোর কোনো কাজ নেই। তোর এত বড় সাহস, তুই বাইকে তুই করে বলিস? সত্যি আমি তোর সাহস দেখে অবাক হয়ে যাই। সাহসের তো এখনো কোনো কিছুই দেখালাম না। কি করছেন? উনি রেগে গেলে আপনাকে মেরেই ফেলবে। শুনেছি ভার্সিটির মধ্যে তোকে সবাই ভয় পায়। ভয় পায় কি? আমার কথায় পুরো ভার্সিটি উঠে আর বসে। সবাই এখন উঠে আর বসলেও আজ থেকে আর তেমনটা হবে না। কি করবি তুই? পুলিশকে কল দিবি? ওরা আমার কিছুই করতে পারবে না। পুলিশ আসা পর্যন্ত তো অপেক্ষা করব না আমি। ভাই, এই ছেলে এসেই অনেক কথা বলা শুরু করেছে। আপনি শুধু একবার বলুন, ওকে এখানেই শেষ করে দেই। কুত্তার মতো তোর ঘেউ ঘেউ করা বন্ধ কর। তুই আমার লোকদের কুত্তা বললি? ওই, মারো ওকে। ওরা আকাশকে মারতে যাবে তখন ইরা আর ওর বান্ধবীগুলো সাইডে সরে যাওয়ার জন্য ইশারা করে। ওরা সরে যায়। বিকির লোকের সাথে মারামারি করে। সবাই তো তাকিয়ে অবাক হয়, কেননা এতটা সাহস এখনো পর্যন্ত এই ভার্সিটির কারোর হয়নি। মার খেয়ে ওরা পড়ে আছে। তুই কে? তুই আমাদের লোককে যেভাবে মারলি, তোকে তো সাধারণ কোনো লোক মনে হচ্ছে না। আমি কতটা অসাধারণ তা তুই ভাবতেও পারবি না। যদি আর কখনো তোকে দেখি বা তোর লোকেদের দেখি কাউকে উত্ত্যক্ত করতে, তাহলে তোকেই আগে মেরে ফেলবো।
আমাদের লোক আর এরকম করবে না। তোকেও তো হালকা পাতলা কিছু মারা দরকার। বিকিকে ও ইচ্ছে মতো মারতে থাকে। অনেকে ভিডিও করে নেয়। অনেকটা সময় ধরে মারার পরে ওখানে পুলিশ চলে আসে। আসলে বিকির কিছু লোকই পুলিশকে খবর দেয়। ওরা এসে ওই ছেলেকে ধরো আর বাকিদের হাসপাতালে নিয়ে যাও। তো ওদের গ্রেপ্তার করবেন না? তুই জানিস ওরা কে? হুম, জানি তো। সবটা জেনে শুনে ওদেরকে মেরেছিস? ওরা এদের বিরক্ত করলে তাদের মারবো না তো কি করব? তাই বলে তুই আইন নিজের হাতে তুলে নিবি? আপনারা নিজেরাই তো এর কোনো বিচার করেন না। যদি করতেন তাহলে ভার্সিটি কলেজে এরকম ভাবে অমানুষ তৈরি হতো না। আকাশের কথায় বাকি ছাত্রছাত্রীরাও ও সেম কথা বলে। ওদের চাপে পড়ে আকাশকে ছেড়ে দেয়। কিন্তু তোমাকে ছেড়ে তো দিলাম, কিন্তু ওদের লোককে তোমাকে ঠিকই মেরে ফেলবে। ওইসব আমি ঠিকই সামলে নিব, আপনারা আসতে পারেন। অফিসার যাওয়ার পরে ইরা আর বান্ধবীগুলো আসে। আবারও আমাকে অসম্মানের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। সত্যি ভাইয়া, আপনি না থাকলে তো। সত্যি আপনি তো পুরো ফাটিয়ে দিয়েছেন, একেবারে সিনেমার হিরোদের মতো আমাদের বাঁচালেন। এখন চলুন খাওয়া যাক। সবাই খেতে খেতে আড্ডা দিতে থাকে। তারপর ইরা আকাশকে নিয়ে ওর বাসায় আসে। আমি তো এখন পুরোপুরি সুস্থ, সেই জন্য কালকেই আমি গ্রামে যাব। একেবারের জন্য গ্রামে চলে যাবেন? শহরে আসব, তবে কিছুদিন পরে। আসলে কিন্তু অবশ্যই দেখা করবেন আমার সাথে। ঠিক আছে। এদিকে বিকি আর তার লোকজনকে দেখার জন্য মন্ত্রী আসে। ওদের এই অবস্থা দেখে তোরা কি করছিলি? ওই ছেলেকে কেন ধরে আনলি না? ওই ছেলেকে তো ধরেছিলাম, কিন্তু ছাত্রছাত্রীগুলোর জন্য আনতে পারিনি। ওই ছেলের ঠিকানা আমার চাই। ঠিক আছে স্যার। ওই দিন থেকেই খোঁজ নেওয়া শুরু হয়, কিন্তু কোনোভাবেই ঠিকানা পাচ্ছে না। ওইদিকে আকাশ গ্রামে চলে আসে। ওকে দেখার পরে তুই যে শহরে এতগুলো দিন ছিলি, একটা কল তো করতে পারতি। তোমরা কি করতে পারতে না? আমাদের কি কাজ যে তোকে কল দিয়ে তো খোঁজ খবর নিব? তাহলে আমাকে কেন বলছো কল দেওয়ার জন্য? আচ্ছা এখন বাজার করে আন। কিসের বাজার? ঘরে বাজার নেই, সেজন্য বাজার করে নিয়ে আয়। আড়স কোথায়? ওরা সকালে ওর শ্বশুর বাড়িতে গেছে। তাহলে বাবাকে বলো বাজার করে আনতে। তুই আনলে সমস্যা কোথায়? অনেক জার্নি করে এসেছি আমি। বাজার করে এনে তারপর ঘুমা। টাকা দাও। আমরা কই থেকে দিব টাকা? আমি কোথা থেকে দিব? তুই বিদেশ থেকে এসেছিস, তোর কাছেই তো টাকা থাকবে। তোমাদের বলিনি আমি আমার কাছে টাকা নেই, সব চুরি হয়ে গেছে। তাহলে শহরে এতগুলো দিন যে ছিলি, তখন টাকা কোথায় পেয়েছিস? সেটা বন্ধুরা খরচ করে দিয়েছে। তাহলে এখনো সেই বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে আয়, নয়তো তোর খাওয়া বন্ধ। কি করার, না চাইতো আকাশকে বাজারে আসতে হয়। বুঝতে তো পারছেন, অনেক সময় নিজের বাবা মা এরকম ব্যবহার করে। সেখানে অন্যজনের কথা তো বাদই দিলাম। বাজারে নেই ঘুমিয়ে পড়ে। রাতের বেলা খেতে বসে। কি ব্যাপার, মাংস রান্না করনি? সেটা কাল রান্না করব। এমনিতেই এলাকার পরিস্থিতি খারাপ, না জানি কি হয়, সেজন্য তো আরজকে ওর শ্বশুরবাড়ি পাঠিয়েছি। আমাদের চেয়ারম্যানের কি খবর? কয়েকটা দিন ধরে তাকে দেখছি না। কোথায় যেতে পারে? রাতে খাবার খেয়ে ঘুমোতে যাবে, তখনই ইরার কল। হ্যাঁ, তো রাতে কল? জেগে আছো কিনা ওটা শিওর হওয়ার জন্যই কল দিলাম। ও আচ্ছা, তাই বলুন। এইদিকে তো ঝামেলা হয়ে গেছে। কিরকম ঝামেলা? পুলিশ এসে তোমাকে খুঁজতেছে। আমি জানি এরকম কিছু হবে, সেই জন্য আমি গ্রামে চলে এসেছি। এটা অবশ্যই ভালো একটা কাজ করেছো। আচ্ছা তাহলে ঘুমাও। সকালবেলায় চেয়ারম্যানের লোক আকাশের বাড়িতে। ওই তোকে ডাকছি। আমাকে আবার কে ডাকছে? বেরিয়ে আসলে বুঝতে পারবি। চেয়ারম্যান, আপনি আমাদের বাড়িতে? তোর সাথে আমার কিছু কথা আছে। জি বলেন, কি কথা? এদিকে আয়। এখন বলেন। থানা ওসিকে কে মেরেছে? সেটা আমি কি করে বলবো? তুই না বললে আর কে বলবে বল? আমি তো শহরে গিয়েছিলাম। আমার তো মনে হচ্ছে তুই ওসিকে মেরেছিস। এত বড় অপবাদ আমাকে দিবেন না দয়া করে। তোর সাথে আমার ঝামেলা হয়েছে, তারপরে আমার লোক মারা গেল। ঝামেলা আমি করেছি বলে ওদের 5 জনকে আমি একা মেরে ফেলতে পারবো, এটা কিভাবে ভাবলেন?
কয়েকটা দিন আগে ওসির সাথে তোর ঝামেলা হয়েছিল, ওসি সহ মারা গেল। তার মানে আপনি বলতে চেয়েছেন যার সাথে আমার ঝামেলা হয় তাকেই আমি মেরে ফেলি? আমার কাছে তো তেমনই কিছু মনে হয়। আচ্ছা, ঝামেলা তো আপনার সাথেও হয়েছে। কই, আপনি তো জীবিত আছেন। আমার গায়ে হাত দেওয়ার এত সাহস তুই পাবি নাকি? তাহলে ভেবে দেখুন, যেখানে আপনার গায়ে হাত দেওয়ার সাহস নেই আমার, সেখানে 5টা ছেলে আর ওসিকে মারবো কিভাবে বলেন? কথাটা অবশ্যই ফেলে দেওয়ার মতো না। তুই তো একা, নাই তোর কোনো বন্ধু গ্রামে আছে। তোর ভাই ওটা তো এমনিতেই ভয় পায়, তুই একা তো পারবি না। আমি বিদেশ থেকে এসেছি এতগুলো বছর পর, সেই জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করি, এতে মনও ভালো থাকে। ঠিক আছে, যা তুই, তবে সাবধানে থাকবি। আমাকে তাহলে নতুন করে আমার শত্রুদের খুঁজতে হবে। আকাশ তো চলে যায়। চেয়ারম্যান ওর লোকেদের নিয়ে যায়, সাথে রাস্তায় সবকিছু বুঝতে পারে। বোঝানো হয়ে গেলে এখন কি করবেন? কাকে আর সন্দেহ করবেন? আগের যে চেয়ারম্যান ছিল ওই শালাও প্রতিশোধ নিতে পারে। এটাও ফেলে দেওয়ার মতো কথা না। আপনি তো সবচেয়ে ক্ষতি ওরেই করেছেন। সেটাই ভাবছি, নয়তো সামান্য 20,000 টাকা তার চাঁদা দেওয়ার জন্য আমাদের লোকেদের মারার কথা না। ওরা মারা যাওয়াতে ঠিকমতো এখন খবরও পাচ্ছি না কারো সম্পর্কে। চিন্তা করবেন না, আমরা খোঁজ নিচ্ছি। যা করা তাড়াতাড়ি কর, আমার ওই আগের চেয়ারম্যান খোঁজ চাই। ঠিক আছে, পেয়ে যাবেন। আকাশও চিন্তামুক্ত হয়, তবে কোনোভাবেই কিন্তু চেয়ারম্যান এত তাড়াতাড়ি ছেড়ে দিবে না। সকালবেলায় আজকে আবার কি হয়েছে? টাকা লাগবে? টাকা লাগবে মানে? আমাকে কি টাকার গাছ ভেবেছ যে যখন আসবে নাড়া দিয়ে ফেলে নিয়ে যাবে? তোকে এভাবে শুয়ে বসে খাইতে আমাদের কি লাভ? তোমরা তো আমার কাছে এতগুলো দিন লাভই দেখে এসেছো। তোকে ছোটবেলা থেকে বড় করেছি লাভের জন্যই তো। জানি তো আমি কতটা কষ্ট আমাকে সহ্য করে বিদেশে যেতে হয়েছে, সেটা একমাত্র আমি জানি। তার পিছনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। কোথায় আর খরচ করলে? ঠিকমতো ছোটবেলায় খেতেও দিতে না আমাকে, কোনো না কোনোভাবে আমাকে লাঞ্ছিত বাঞ্ছিত করে মারধর করতে। এখন এত কথা শুনতে চায় না। বাড়িতে কিছু কাজ করব, সে কাজগুলো শেষ হয়ে গেলেই হয়। সেজন্য টাকা লাগবে আমার। কি করার, কিছু টাকা দিয়ে বিদায় করে দেয় আকাশ। এখন হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আকাশের ছোটবেলা ঠিক কতটা কষ্টে কেটেছিল। 2 দিন পার হয়ে যায়, এখনো আকাশে খাবার ঠিকমতো হচ্ছে না। সেজন্য আমি কালকেই চলে যাব। কয়েকটা দিন থেকে যা, যেন আমার পুরো পকেট তোমরা ফাঁকা করে দিতে পারো। এভাবে বলছিস কেন বল? আমরা তো তোর বাবা মা। বাবা মা তবে আপন না? আপন বাবা মা আর যাই করুক, তোমাদের মতো এত খারাপ আচরণ কখনো করতো না। তুই যদি চলে যেতে চাস যেতে পারিস, শুধু সময় মতো টাকাগুলো পাঠালেই হবে। কিসের টাকা? কিসের আবার? তোর স্যালারির টাকা। আমার টাকা তোমাদের কেন দিব বলো? আমরা না তোর বাবা মা? তোমরা তো শুধু টাকাই চেনো, টাকার বিনিময়ে আমাকে এখন থাকতে দিচ্ছ আর খেতে দিচ্ছ। তাও তো দিচ্ছি। এটা সত্যি, কারোর বাবা মা বলে না, এটাকে বলে ভাড়াটে বাবা মা। তাহলে কি তুই টাকা পাঠাবি না? আগে বিদেশে যাই, তারপর না হয় দিব। তা কবে যাবি? আপাতত 7 দিন পরে। ঠিক আছে, তবে এবার বেশি করে পাঠাবি। পাঠাবো। ওখানে থাকে কয়েকটা দিন। একদিন সুযোগ করে চেয়ারম্যানের ঘরের কাছে লুকিয়ে বসে থাকে আর অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ ভিতরে চেয়ারম্যান আসে ওখানে। ওই তোরা যা এখন। ঠিক আছে। ওরা যাওয়ার পরে চেয়ারম্যান তার রুমে আসে। বাগান থেকে চেয়ারম্যানকে ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু জানালার গ্রিলের কারণে গুলি করলে সেখানে লেগে যেতে পারে। সেজন্য জানালার কাছে এসে গুলি করে মেরে ফেলে। তারপর চলে আসে আকাশ ওর রুমে। রাতের ব্যাপারটা জানাজানি হয়ে যায়। উনি তো রাত পর্যন্ত ভালো ছিল, তাহলে হঠাৎ কি থেকে কি হয়ে গেল? একে অনেকে অনেক রকম কথা বলতে থাকে। বেশিরভাগ লোকই কিন্তু খুশি হয়, কেননা চেয়ারম্যান এতগুলো দিন যাদের কষ্ট দিয়ে এসেছে তার এখন মোটামুটি কিছুটা সুখে তো থাকবে। কিছুক্ষণ পর পুলিশ ওখানে আসে। কিভাবে মারা গেল? কেউ একজন এসে গুলি করে দেয়। সে কে ছিল? অন্ধকারে কিছু দেখা যায়নি। আগের ওসিও মারা যায়, চেয়ারম্যানও মারা যায়। লোকের কাছে শুনেছি তাদের অনেক ক্ষতিও ছিল। স্যার, চেয়ারম্যানের সাথে তো অনেকের খ্যাতি ছিল। সেসব জানি আমি। ও, এটা জানি। কেন, খাতির ছিল?
স্যার আজকের দিনে এসব কথা থাক। ওনার শত্রুদের মধ্যে কেউ তো হবে। ওনার তো শত্রুর অভাব নাই। তাহলে বুঝে দেখো চেয়ারম্যান কতটা খারাপ ছিল। কি করেন, মোটামুটি পুলিশের কাজ করতে থাকে। আকাশও চলে যাওয়ার সময় হয়ে আসে, সেজন্য আরশি আর আরশ ওরা দুজনেই আসে। ভাইয়া সবাই তো 2 মাসের বেশি সবাই নিয়ে আসে, কিন্তু আপনার তো 15 দিনও হলো না। সবাই তো পরিবারের কাছে এসে এরকম অবহেলায় থাকতে হয় না। বাবা মা আবার কি বলেছে? এখানে থাকতে হলে প্রতিদিন ভাড়া দিয়ে থাকতে হবে, তার সাথে বাজার খরচও আমাকে দিতে হবে। টাকা পয়সা বড় কথা না, বড় কথা হলো ওনাদের কথাবার্তাগুলো যা অনেক কষ্টকর। বাবা মা কি শুনছি আমি এইগুলো? যা শুনেছ ঠিকই শুনেছ। দেখো বউ, তুমি এই ব্যাপারে নাক গলাবে না। এটা আমাদের পারিবারিক ব্যাপার। আরশি, তুমি এর মধ্যে কথা বলবে না। একে তো বিদেশে থেকে এসেছে খালি হাতে। উনি তো বলেছে ওনার ব্যাগ চুরি হয়েছিল। দুনিয়ায় এত মানুষ থাকতে ওরই ব্যাগ চুরি হয়? উনি তাও প্রাণে বেঁচে ফিরতে হয়েছে। আপনারা এরকম আচরণ কেন করছেন? উনি আপনাদের নিজের সন্তান না? এটা জানার পরেও আপনাদের জন্য কি না করেছে। ওকে যে ছোটবেলায় থেকে আমরা এত বড় করছি, তার কাছে তো এটা কিছুই না। সেটা তো দেখতেই পেরেছি। তুই যা, সময় মতো টাকা পাঠিয়ে দিস, উপরতলার কাজ শুরু করব। ছি বাবা ছি, আপনাদের মনুষ্যত্ব বলে কোনো কথা নেই দেখতেছি। আরশি তুমি চুপ করো। বাবা মায়ের সাথে কেউ এই সব কথা বলে? আচ্ছা চলি আমি। বের হয়ে চলে যাই শহরের দিকে। যাদের জন্য আকাশ এত কিছু করেছে, তাদের এরকম কথাবার্তা শোনার পরে তো তাদের সাথে যোগাযোগ করাটাই বেকার। এই দিকে আরুষ, চলো আমার সাথে। চলো রুমে যাই। রুমে যাওয়ার কথা আমি বলিনি। তাহলে কোথায় যাবে? আমার বাড়িতে যাব। মা মাত্র এই তো আসলাম। তো কি হয়েছে? এখন আবার গেলে কেমনটা দেখাই যায় না? মোটেও খারাপ দেখাবে না। তাছাড়া আমরা 1-2 দিনের জন্য যাচ্ছি না। তাহলে কতদিনের জন্য যাচ্ছি আমরা? পুরোপুরি ভাবে আমার বাপের বাড়িতে থাকবো। এসব কি বলছো? বৌমা, তোমার মাথা ঠিক আছে? তুমি চলে গেলে সংসার সামলাবে কে? আপনারা দুজন সামলাবেন। আর তুমি যদি আমার সাথে আসতে চাও তাহলে আসতে পারো, যদি ওনাদের কাছে থাকতে চাও তাও থাকতে পারো। তবে একটা কথা, আমি কখনোই এই বাড়িতে ফিরবো না। এসব কি বলছো? তুমি এখানে না থাকলে আমি একা একা কি করব? তোমার যখন ইচ্ছে হবে আমার কাছে আসতে পারো। কি জন্য এরকম করতেছো তা তো বলবে। তোমার বড় ভাই ওনাদের সন্তান না বলে কত খারাপ আচরণ করে ওনাদের সাথে। ভাবতেও অবাক লাগে বিষয়টা। ও তো আমাদের ছেলে না, ওর সাথে যেভাবে খুশি সেভাবে আচরণ করলে কি সমস্যা? আমি তো পরের বাড়ির মেয়ে, আমার সাথেও সেই মেয়ে কাজ করবে না তার কি গ্যারান্টি আছে? তুমি তো আমার নিজের ছেলের বউ। আপনার ছেলের বউ হলেও আমি তো আরেকজনের মেয়ে। যাই হোক আরুষ, আমি গেলাম। তোমার যখন খুশি আসতে পারো, যখন খুশি যেতে পারো। চলি আমি, ভালো থাকবেন। আসি চলে যায়। আরশ কি করবে বুঝতে পারছে না। ওর বাবা মাও নীরব হয়ে বসে আছে। ভেবেছিলাম তোমরা ঠিক হয়ে যাবে, কিন্তু তোমরা সে আগের মতোই থেকে গেলে। তো কি করব? ওকে সম্পত্তির ভাগ দেবো নাকি? এখন আমার সংসারটা ওর আগুন লাগিয়ে দিলে? তুই বৌমাকে ফিরিয়ে আন। কি বলে ফেলবো? ও নিজেই তো পরের বাড়ির মেয়ে, ওর সাথে সেমই কাজ করবে না। তোমাদের কি যে বলবো বুঝতে পারছি না আমি। তুই আরশিকে ফিরিয়ে আন বাবা। ওই তো বলেই দিয়েছে ওর কথা। তাছাড়া তোমরা ভাইয়ের সাথে ছোটবেলা থেকে অমানুষের মতো আচরণ করতে, আমাকে বাধ্য করতে। জানি না এর ফল আমরা কিভাবে পাবো। এদিকে পরিস্থিতি আপাতত কয়েকটা দিন অফ রেখে আকাশ শহরে ফিরে যায়। ওখানে কি হচ্ছে না হচ্ছে তা আমরা দেখে আসি। শহরে ফিরে আসার পর ইরা আকাশের সাথে দেখা করে। কোথায় থাকো? কোথায় যাও? কিছুই তো বুঝি না আমি। আমাকে গ্রাম শহর দুটো মিলেই তো থাকতে হয়। এটা ঠিক বলেছ। চলো ভার্সিটিতে যাই। আবার কোনো ঝামেলা হয়েছে কি ওখানে? কোনো ঝামেলা হয়নি। তাহলে ভার্সিটিতে কেন? ওখানেই আড্ডা দিতে ভালো লাগে আমার। ওরা আজকে আড্ডা দিতে থাকে। তখন আগের মতোই আবারও বিকি আসে ওখানে, তবে অনেক দলবল নিয়ে। কিরে, তোর কি আজও শিক্ষা হয়নি? শিক্ষা হয়েছে বলেই তো আবার এসেছি তোর কাছে। আজকে কোন শিক্ষা নিবি বল? শিক্ষা তো নিব, কিভাবে কাউকে হসপিটালে পাঠানো যায়। আরে বেটা, এটা তো বোবা মানুষগুলো জানে।
সেজন্য ভাবছি আজকে আবার তোর উপরে ট্রাই করব। ওই দিনের মারের দাগ এত তাড়াতাড়ি মুছে গেল? ওই দিন তো বেঁচে গিয়েছিস, কিন্তু আজকে তুই বাঁচতে পারবি না। মানে তুই মারবি আমাকে? ঠিক ধরেছিস, আমি তোকে মারবো। মাত্র 3 জন নিয়ে এসেছিস মারার জন্য? ভেবেছিলাম তুই একটু চালাক, এখন তো দেখছি অঙ্ক দুর্বল। 10 জনকে 3 জন বলছিস? যখন মারামারি শুরু করব তখন দেখবি 3 জন ছাড়া বাকি সবাই পালাবে। এখানে পালানোর জন্য কেউ আসেনি, বুঝতে পেরেছিস? কি দরকার ভার্সিটি ছেলেদের এনে ওদের মার খাওয়ানো? ওই মারবো তো তোকে। দেখো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, যা আছে বিকির সাথে। সেই জন্য মাঝখানে এসে তোমরা যদি মার খেয়ে আহত হয়ে হসপিটালে যাও, হে তো আমার সমস্যা তো তোমাদেরই হবে। এটা কোনো সিনেমা না যে তুই একাই 10 জনকে মারবি। সিনেমার মতোই তোদের মারবো, চিন্তা করিস না। এখান থেকে চলো, পালাই আমরা, ওরা অনেক লোক। তুমি মোটেও চিন্তা করো না, আমি তো আছি। ওই ফুসুর ফুসুর আপ দিয়ে মারামারি কর। ওই তোরা কি বলছিস বলতো? ও কি মারামারি পারে যে মারামারি করবে? তোরা যে ওকে ইচ্ছা অনুযায়ী মারতে পারবি, তাকে অনেক টাকা দিব। টাকার লোভে ওরা মারতে আসে। ওদের এক এক করে মারতে থাকে আকাশ। 3 জনকে মারতেই বাকিগুলো পালিয়ে যায় সাথে সাথে, কেননা যাদের মেরেছে ওরাই ছিল 10 জনের মধ্যে শক্তিশালী। ওদের এই হাল দেখে বাকিরা তো ভয়ে পালায়। কি রে বিকি, বলেছিলাম না 3 জনের বেশি থাকবে না? ছেড়ে দে আমাকে। বাহ, এখন দেখছি ভয়ও পাচ্ছিস। দেখ, আমাকে ছেড়ে দে বলছি। যদি না ছাড়ি কি করবি? তোকে পুলিশে দিয়ে দিব। তুই বেঁচে থাকলে তো পুলিশ আসবে। কথাটা শুনে বিকির মুখ পুরো কালো ছায়ার মতো হয়ে যায় ভয়ে। আকাশ কিছু করতে যাবে তখনই ইরা এসে আটকে দেয়। আকাশ, ওকে ছেড়ে দাও। ওকে বাঁচিয়ে রাখলে তো সমস্যার সমাধান হবে না। যতটুকু হয়েছে তাতেই হবে। ওকে তো ঠিক মতো মায়েরও দিলাম না, শুধু একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দাও। শুধু একটা কম হয়ে গেল না? যা বলেছি তাই করো। ইরার কথা মতো শুধু একটা থাপ্পড় মারে। থাপ্পড়ে এতটাই জোর ছিল, অনেক জোরে শব্দ তো হয়। বিকির মুখে তারটা বেজে যায়, ছোট চোখ কান দিয়ে রক্ত পড়তে থাকে। এক প্রকারে বিকি ওখানে বেহুশ হয়ে পড়ে। এটা কি করলে? তুমি তো করতে বললে। তাই বলে এত জোরে দিতে হবে? এখন যদি মারা যায়? আরে, একটা থাপ্পড় কেউ মারা যায় না, বুঝতে পেরেছ? ওরা চলে আসে। বিকিকে ওর বাকি লোকেরা হসপিটালে নিয়ে যায়। মন্ত্রী খবরটা পেয়ে হসপিটালে আসে। আমার ছেলের অবস্থা কেমন ডক্টর? দেখুন, উনি হয়তো কানে আর শুনতে পারবেন না। ওনার মুখে এত জোরে থাপ্পড় মেরেছে, এই দাগ আর মুখ ঠিক হতে হতে 3-4 মাস লেগে যাবে। দাঁত মোটামুটি অনেকগুলোই ভেঙেছে। কারো হাতে এত শক্তি থাকবে জানা ছিল না। আমি ওই ছেলের প্রশংসা শোনার জন্য এখানে আসিনি, এসেছি আমার ছেলে সুস্থ হতে কতদিন লাগবে তা জানার জন্য। 2-3 মাস সময় তো লাগবেই। ওই, তোরা কোথায় আছিস? জি স্যার, বলেন। ওই ছেলেকে যেখান থেকে পারিস ধরে নিয়ে আয়। জি বস, যাচ্ছি। তবে পুলিশকে দায়িত্ব দিলে ভালো হতো না? ওদের দায়িত্ব দিলে ওই ছেলের ক্ষতি করতে পারবো না, সেই জন্য তোরাই যা। ঠিক আছে বস, যাচ্ছি। এইদিকে আকাশ ইরা এখনো ভার্সিটিতেই আছে। কিছুক্ষণ পরে ইরার বান্ধবীগুলো আসে ওখানে। কিরে, কখন এলি? 1 ঘন্টা আগেই এসেছি। কি বলিস? তাহলে তো অনেক ঘটনা হয়ে গেল। শুনলাম ও নাকি মন্ত্রীর ছেলেকে আজকেও মেরেছে। আজকেও ওই ছেলেটা লোক নিয়ে এসেছে মারতে। শুনলাম মন্ত্রীর লোকেরা আকাশকে খুঁজতেছে। কি বলিস? আকাশ, তুমি তাহলে কয়েকটা দিনের জন্য গ্রামে চলে যাও। গতকালই তো এসেছি। তো কি হয়েছে? আবার যাবে? আমি বরং অন্য একটা শহরে যাই। এটাই ভালো হবে। 1 সপ্তাহ থেকে আসো, তাহলেই হয়ে যাবে। তুইও সাথে যা। একটা কাজ করি, আমরা কোথাও ঘোরার জন্য বের হই, তাহলে ভাইয়ার সাথে থাকলে ওনার ঝামেলা হবে না। আরে, তোমাদের যেতে হবে না কোথাও। তাহলে কি একা একা ঘুরে আসবে? একাই যাই আমি। তাহলে এখনই বেরিয়ে পড়ো। আচ্ছা, তাহলে ভালো থেকো। ওখান থেকে বিদায় নিয়ে চলে যায় আস্তানায়। ওখানে যাওয়ার পরে, ভাই কবে আসলেন? এসেছি তো গতকাল। তা এখানকার পরিস্থিতি কেমন? মন্ত্রীর ছেলেকে কেউ একজন আবার মেরেছে। ওকে আমি মেরেছি।
কি বলেন ভাই? এবার কি করেছে ও? আমাকে মারার জন্য লোক নিয়ে এসেছে, সেজন্য মেরেছি ওকে। অনেক ভাই কি দরকার ছিল বলেন? দরকার ছিল, সেই জন্য মেরেছি। তাছাড়া একটা কথা বল, তুই কি ভয় পাস ওদের? ভয় কেন পাবো? আমি চলি আপনার পাওয়ারে। যদি আপনি নিজেই না ভয় পান, তাহলে আমি কেন ভয় পাবো বলুন? এই তো একটা সঠিক কথা বলেছিস। কিন্তু ভাই এখন কি করবেন? কয়েকটা মাস হলো কারোর সাথে যুদ্ধ করি না, সেই জন্য ভাবছি কারোর সাথে একটু যুদ্ধ করার। এটা অবশ্য ভালো হবে। তাহলে চলুন আমরা ওই রাজীবের আস্তানায় হামলা দিই। কিন্তু কোনো কারণ ছাড়া হামলা করাটা কি ঠিক হবে? অবশ্যই হবে, কেননা রাজীব এমনিতে কয়েকটা দিন আগে আমাদের 2টা লোককে মেরে ফেলেছে। তাহলে তো এই কারণে হামলা করতেই পারি। তা করা যায় ভাই। তাহলে লোকজন রেডি কর, আমরা কালকেই অ্যাটাক দিব। ঠিক আছে ভাই। পরের দিন আকাশ, ঈশান আর আরো কিছু লোক নিয়ে রওনা দেয় রাজীবের আস্তানায়। ওইদিকে রাজীব তো মেয়ে নিয়ে আনন্দ করতে থাকে। হঠাৎ গুলির শব্দ শুনে ওর লোকেরা এসে খবর দেয়। বস বস, দরজা খুলেন। কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? কারা যেন হামলা করেছে। তাড়াতাড়ি লোকজন রেডি কর। সবাই পাল্টা অ্যাটাক করতেছে। আমার উপরে অ্যাটাক করে কার এত বড় সাহস হয়? জানি না, তবে যারা অ্যাটাক করেছে তারা অনেক অস্ত্র নিয়ে তারপর অ্যাটাক করতেছে। এখন চল, আগে ওদের শেষ করি। আর সুন্দরী, তোমরা অপেক্ষা করো, আমি ফিরে এসে তারপর তোমাদের সাথে বিজয় উপভোগ করব। এরপর বেরিয়ে পড়ে, কিন্তু যতই যাই করুক না কেন কোনোভাবেই আকাশের সাথে পেরে উঠছে না। কেননা ও তো অনেক অত্যাধুনিক অস্ত্র নিয়ে এসেছে কিছুক্ষণ পরে। ভাই, ওদের সাথে তো পেরে উঠছি না। কিন্তু ওরা কারা সেটাই তো বুঝতেছি না। আমরা তো ওদের চিনি না, তাহলে কেন আমাদের উপরে আক্রমণ করতে চেয়েছে? কিন্তু কি করব, আমাদের তো আর 5-6 জন লোক বেঁচে আছে। আমরা আত্মসমর্পণ করি। তাও যদি মেরে ফেলে? এটাও করতে পারি। তাছাড়া আমাদের বাঁচিয়ে রেখে ওদের তো কোনো কাজ নেই। সেটাই দেখছি। তাহলে লড়াই করেই মারা যাই। ওরা উল্টাপাল্টা গুলি করতে থাকে। তা দেখে ভাই, ওরা কি পাগল হয়ে গেছে? পাগল কেন হবে? দেখছেন না আন্দাজে গুলি করতেছে? ওদের লোক সংখ্যা কম, বেশি দেখানোর জন্য মাঝে মধ্যে শত্রুরা এরকম করে, যেন বাকিরা বুঝতে পারে এখানে লোক আছে অনেক। বুঝতে পেরেছি, তাহলে এখন কি করব? বেশি কিছু করতে হবে না, কয়েকটা রকেট মেরে দে। ঈশান কয়েকটা রকেট মেরে দেয়। এতে পুরো জায়গা ধ্বংস হয়ে যায়। তারপরে রাজীব আর ওর লোকেরাও শেষ হয়ে যায়। কাজ শেষ হওয়ার পরে চলেন ভাই, কাজ শেষ। ওরা চলে আসে। এখানে ঝামেলার খবর মন্ত্রীর কাছে চলে যায়, মানে বিকির বাবার কাছে। কারণ রাজীবের পুরো গ্যাং বিকির বাবা চালাতো ওনার রাজনীতির স্বার্থে। ওদের দিয়ে উনি ওনার সব কাজকর্ম করত। কিছু সময় পরে একে একে আমার সব লোকেদের এভাবে মেরে ফেলছে। এর পিছনে কার হাত হতে পারে? বস, সেটাই তো বুঝে পাচ্ছি না। একে একে আপনার বিপদের কোনো শেষ নেই দেখতেছি। এবার আমি কি করব? পুলিশকে কিছু নির্দেশও দিতে পারবো না, কারণ কারণ ওরাও মাফিয়া। একটা কাজ করা যায়। কি কাজ? আমাদের কোনো একটা লোককে যদি পুলিশে ভর্তি করানো যায়, তারপর তাকে দিয়ে সব করানো যাবে। আমাদের লোক লাগবে না, যে আছে তাকে 2 বান্ডিল দিয়ে আয়, দেখবি ঠিকই কাজ করে দিবে আমাদের হয়ে। তাহলে আর কেউ কিছু জানতেও পারবে না। ঠিক আছে বস। ওরা ওদের মতো কাজ করতে থাকে। এইদিকে আকাশ ওর মতো কাজ করে শেষ করে বাসে এসে শুয়ে পড়ে। তখন ইরা কল দেয়। কি করো? এই তো শুয়ে আছি। আমি আসবো কি? কোথায় যাবে এখন? কোথায় আবার? তোমার কাছে। আমার কাছে কেন? তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। আমি ঠিক বুঝলাম না। তুই শালা আজীবন সিঙ্গেলই থাকবি। বলেই কলটা কেটে দেয়। ইরা তো রাগে ফেটে যাচ্ছে। এইদিকে আকাশ বুঝতেই পারছে না কি হয়েছে ওর সাথে। মাত্র পরের দিন হঠাৎ আরশির কল। ভাইয়া, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলো? ভাইয়া, আপনি তো এখনো এই শহরেই আছেন। শহরে আছি। কিছু কি হয়েছে বাড়িতে? তেমন কিছু হয়েছে কিনা জানি না, হয়ে থাকলেও আমি জানবো না। কেন, কি হয়েছে? আরশি ওই দিনের পুরো ঘটনাটা আকাশকে বলে। সবটা শুনে এখন তো বাবা মা ভেবে নেবে আমার জন্য তার সংসার নষ্ট হয়েছে। যা ভাবার ভাবো, আমার কোনো কিছু যায় আসে না। আপনার সাথে এতটা খারাপ আচরণ করতে পারে, তাহলে আমাকেও যে ছাড় দিবে না তার কোনো গ্যারান্টি তো নেই। এই বিষয় তোমাকে যে কিছু বলবো সেটা আমি পাচ্ছি না। আচ্ছা,
তা আমি শহরে কিনা জানতে চেয়েছ? কোনো কাজ ছিল কি? আসলে বাবাকে শহরে ডক্টর দেখাবো তো, সেজন্য ভাবলাম আপনি যদি কোনো ভালো ডক্টরের খোঁজ দেন। সমস্যা নেই, চলে আসো, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া দিন। দুদিন পরে আরশি ওর বাবা মাকে নিয়ে শহরে আসে, সাথে ওর মাও আসে। ওনাদের বাস স্ট্যান্ড থেকে আকাশ এসে নিয়ে যায় ওর বাসায়। ভাইয়া এত বড় বাড়িটা কার? এটা আমার বন্ধুর বাড়ি। আপাতত আমি দেশে যে কয়েকটা দিন আছি, এই বাড়িতে থাকবো। ও আচ্ছা, তাই বলুন। ওই দিন রেস্ট নিয়ে পরের দিন হসপিটালে যায়। ডক্টর কিছু টেস্ট দেয়, সেগুলো করিয়ে নেয়। তারপরে একটা ট্রিটমেন্ট দেয়, যেটা প্রতিদিন দিতে হবে টানা 7 দিন পর্যন্ত। সেজন্য সেটাই করতে থাকে। এভাবে 6টা দিন আরশি ওর বাবা মাকে নিয়ে থেকে যায়। 7 দিনের দিন। ভাই একটা কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি আমাকে একটু শহরটা ঘুরে দেখাবেন? একদিনে তো সম্ভব না, মোটামুটি কয়েকটা দিন সময় নিলে হয়ে যেত। সমস্যা নেই, আজকে যতটুকু পারি ততটুকু হলেই চলবে। আচ্ছা চলো। ওই দিন আরশিকে নিয়ে ঘুরে আসে। রাত 11টায় বাসে এসে যে যার রুমে চলে যায়। পরের দিন চলুন ভাইয়া, আজকে শেষ। আরশিকে নিয়ে প্রথমে রেস্টুরেন্টে আসে। যেহেতু সকালেও রাখি বের হয়নি, সেজন্য খাবার খেতে থাকে। তখন আকাশ তাকিয়ে দেখে সামনে ইরা দাঁড়িয়ে আছে। তার মুখে রাগ নেই, দেখে মনে হয় এই রাগে এখানেই আকাশকে শেষ করে দিবে। এই মেয়েটা কে? তার আগে এটা বলো তুমি কে? আমি ওর হবু গার্লফ্রেন্ড। হবু বউ শুনেছি, কিন্তু হবু গার্লফ্রেন্ড হতে প্রথম শুনেছি। তুমি ওর কে হও আগে সেটা বলো। আমি ওনার ছোট ভাই স্ত্রী। কি? ওর ছোট ভাইও আছে? জি আছে, হয়তো আপনি জানেন না, তাহলে শুনুন। এরপর ইরাকে সবটা বলে। তা শোনার পরে এই জন্য বাবা ওই দিন ওই কথা বলেছিল, কিন্তু তুমি দেশের বাহিরে থাকো, এটা কেন লুকালে? এর পিছনে একটা কাহিনী আছে। কি সে কাহিনী? বলবো অন্য একদিন। যখন দেখা হয়েছে তখন চলো একসাথে ঘুরি। ওনারা সন্ধ্যার পরে চলে যাবে। ঠিক আছে চলো। ভাবি আপনিও আসেন। ওরা তিনজনই সারাদিন ঘুরলো। তারপর সন্ধ্যা হতে আসি আর ওর বাবা মাকে গাড়িতে উঠিয়ে দেয়। তারপর ইরা আকাশের সাথে ওর বাসায় আসে। এখন বলো আমাকে কিসের কাহিনী আর কত কি বাকি আছে তা বলো আমাকে। তাহলে ছোটবেলা থেকেই শুনতে হবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে বলো, শুনতেছি। ছোটবেলায় আকাশকে আরশের বাবা মা লালন পালন করেছে, তা তো আপনারা জানেন। আকাশের ছোটবেলাটা কতটা কষ্টের কাটানো হয়েছে সেটাও জানেন। এখন আপনারা জানবেন এই সব জিনিস যা আপনারা গল্পে এখনো পর্যন্ত জানা হয়নি। আকাশ যখন 20 বছর বয়স তখন। তোকে আর আমরা এখানে রাখতে পারবো না। আমি থাকলে সমস্যা কি? সমস্যা আছে, তুই বরং বিদেশে চলে যা। হ্যাঁ, এত টাকা পাবো কোথায়? আমি কিছু টাকা দিব, বাকিটা তুই ম্যানেজ করবি। ঠিক আছে, তাই হবে। এখন ভাবছেন ওনারা তো আকাশের ভালো চেয়েছে, আসলেও মোটেও না। কেননা আকাশকে যদি বাড়িতে রাখে তাহলে একে সম্পত্তির ভাগ দিতে হবে। সেজন্য ওকে বিদেশ পাঠিয়ে দিতে চাইছে কয়েকটা দিন পরে। টাকা জোগাড় করেছিস? যা টাকা রোজগার করেছি সব তো তোমাদেরই দিয়ে দিলাম। তাহলে তুই বিদেশ যাবি কি করে? না গেলে কি হয় না? কোনোভাবেই হয় না। তুই বিদেশ যাবি, ওখান থেকে টাকা পাঠিয়ে আমার ঋণ পরিশোধ করবি। এটা অবশ্য করা যায়। ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করতেছি। এদিকে ওর বাবা ব্যবস্থা করে। 1 মাস পরে আমার জন্য দোয়া করিও, আমি যেন কাজ করে তোমার টাকা পরিশোধ করে দিতে পারি। দোয়া করি। এখন যা, সাবধানে। এরপর আকাশ চলে আসে দুবাইতে। ওখানে একটা কারখানায় ঢুকে। এখানে ভালো করে কাজ করবে। জি স্যার, তাই করব। কি করে ও নিজের মতো করে কাজ করতে থাকে। কয়েকটা দিন যেতে কিরে, টাকা পাঠাবি কবে? কিসের টাকা? তোকে যে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছি। সবে মাত্র আমি আসলাম, কয়েকটা মাস তো যেতে দিবে। তোকে কি ওরা বেতন দিচ্ছে না? সবে মাত্র 1 সপ্তাহ হলো কাজ করতেছি, বললেই কি বেতন দিবে নাকি? আমার টাকা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবি। এভাবে দিন যেতে মাস যেতে থাকে। আকাশও কাজ করে দেশে টাকা পাঠাতে থাকে। সেই টাকা দিয়ে ওর বাবা বাড়ি বানাতে থাকে। এভাবেই 2টা বছর কেটে যায়। আমি এবার দেশে আসতে চাই। তুই দেশে আসবি মানে? 2টা বছর তো হলো, এবার তো আমাকে দেশে ফিরতে হবে। কোনো দরকার নেই আসার।
আরো কয়েকটা বছর পর তুই বিদেশের থেকে আয়। তোমার টাকা তো পরিশোধ হয়ে যাবে আর 1 বছরে। তো কি হয়েছে? তোকে যে বিদেশ পাঠালাম সেটার লাভ কি দিবি না? ঠিক আছে, পাঠিয়ে দিব। এভাবে কয়েক মাস থাকার পরে আকাশের চাকরি চলে যায়। সাথীকে দেশেও পাঠিয়ে দেওয়ার কথা বলতেছে সেই জন্য। এটা কি করলেন স্যার? আমাকে এভাবে দেশে পাঠিয়ে দেবেন? না। দেখো, আমাদের কলকারখানায় আগুন যে লেগে সব শেষ হয়ে গেছে তা তো জানোই। আমরা নিজেরাই কি করব জানি না, সেই জন্য তুমি দেশেই চলে যাও, এটাই ভালো হবে। আমি অন্য কোম্পানিতে ঢুকে যাই? কিভাবে ঢুকবে? আগুন জ্বলে তো তোমার পাসপোর্টও, সাথে বাকিদের পাসপোর্টও জ্বলে গেছে। তাহলে দেশে যাব কি করে? আপাতত তোমরা পুলিশের কাছে ধরা দাও, তাহলে ওরাই তোমাদের দেশে পাঠিয়ে দিবে। তাহলে আমার টাকা? যেখানে কোম্পানি পুরো নষ্ট হয়ে গেল তার চিন্তা না করে তুমি টাকা টাকা করছো কেন? এরপর ওনাকেও সমস্যার কথা বলে সবটা শোনার পরে দেখো, কিছু করার নেই। পাসপোর্ট ছাড়া তুমি অন্য কোনো জায়গায় কাজ করতে পারবে না, সেই জন্য পুলিশের কাছে ধরা দিয়ে চলে যাওয়াটা ভালো হবে। যদি এনারা মারে? মারবে না এরা, আমরা বলে দিব। তাহলে কি আর কোনো উপায় নেই? আর কোনো উপায় নেই। কয়েকদিন পরেই পুলিশের কাছে ধরা দেয় ওখানে কাজ করা 30 জন লোক। তাদের সবাইকে 7 দিনের ভিতর দেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশে আসার পরে এই অবস্থায় যদি আমি বাড়িতে ফিরে যাই তাহলে তো পরিবার আমাকে মেরেই ফেলবে। কি করব? কোথায় যাব? কিছুই তো মাথায় আসছে না। তারপর আমি এদিক ওদিক ঘুরতে থাকি। এই পর্যন্ত ইরাকে বলেছে, আর এই পর্যন্তই আপনারা জানেন। এখন বাকি রইল আকাশ মাফিয়া হলো কি করে, সে কাহিনী এখন আপনারা জানবেন। তবে এই কাহিনী ইরা ছাড়া আপনাদের উদ্দেশ্যে বলা হবে। এইদিক ওইদিক ঘোরার পর রাতের বেলায় আমাকে বাঁচাও। কে আপনি? আর আপনাকে গুলি করলো কে? আমাকে তুমি চিনবে না। আমাকে হসপিটালে নিয়ে চলো, আর এ নাম্বারে কল দিয়ে ঠিকানা জানিয়ে দাও। চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আকবরকে নিয়ে হসপিটালে আসে। ডক্টর গুলি বের করে। ততক্ষণে ওখানে আকবরে কিছু লোক চলে আসে। ভাই, আপনার এই অবস্থা হলো কি করে? ওনার এখন জ্ঞান নেই। তুই কে? আমি ওনাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি। কি হয়েছিল ওনার? কেউ একজন গুলি করেছিল, তারপর ওনাকে আমি হসপিটালে নিয়ে আসি। উনি একটা নাম্বার দিয়ে বলল সে নাম্বারে যেন কল দিয়ে জানাই। আচ্ছা, এখানে থাকো তাহলে। ওনার জ্ঞান ফিরলে দেখি কি বলে। ভাই, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমি সকাল থেকে কিছু খাইনি, যদি কিছু খাবার কিনে দিতেন। আরে, আগে বলবে তো। ওই, ওকে নিচে নিয়ে পেট ভরে খাইয়ে নিয়ে আয়। অন্য লোকের সাথে যায়। নিচে এসে পেট ভরে খেয়ে নেয়। এরপর আবার হসপিটালে আসে। সন্ধ্যার দিকে আকবরের জ্ঞান ফিরে আসে। ভাই, এখন ঠিক আছেন? এখন ঠিক আছি। তা ওই ছেলেটা কোথায়? কোন ছেলের কথা বলছেন? যে ছেলে আমাকে বাঁচিয়ে এখানে এনেছে। বাহিরে আছে ওই ছেলেটা। ওকে কিছু খেতে দিয়েছো? হ্যাঁ ভাই, খাইছি। এখন চলো আস্তানায় যাই, ওই ছেলেকেও নিয়ে চলো। একটা অপরিচিত ছেলেকে ওখানে নিয়ে আসাটা কি ঠিক হবে? আচ্ছা, আগে ওকে এখানে নিয়ে আয়। এখানে কথা বলে দেখি আগে, তারপর না হয় অন্য কিছু ভাবা যাবে। ঠিক আছে ভাই। যা, ওকে ডেকে নিয়ে আন। লোক এসে আকাশকে ভিতরে নিয়ে আসে। তারপর আকবর জিজ্ঞেস করে। আকাশও সব বলতে থাকে। যদিও সব কিছু আপনারা জানেন, সেজন্য নতুন করে আপনাদেরকে বলতে চাই না। সবটা শোনার পরে তাহলে তো তোমার এখন করুণ অবস্থা। তেমনই বলতে পারেন। না গ্রামে ফিরে যেতে পারছি, আর না শহরে থাকতে পারতেছি। শহরে কি সমস্যা? শহরে কাউকেই চিনি না। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমি যদি তোমাকে 1 লক্ষ টাকা দেই, তাহলে তুমি গ্রামে ফিরে যেতে পারবে কি? যদি পারেন আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমি যে কাজ করি সে কাজ তুই করতে পারবি? দরকার হলে শিখে নিব। শুধু মাসে 20,000 টাকা বাড়িতে পাঠাতে পারলেই হয়। 20,000 কেন? বিদেশে থাকতে তো ওই টাকাই দেশে পাঠাতাম। এখন যদি কম পাঠাই তাহলে তো বুঝে যাবে। বাহ, তোর মাথায় দেখি কিছুটা বুদ্ধিও আছে। একটু একটু থাকতে হয়। আচ্ছা, আমার সাথে চল। কোথায় যাব? আমি যে কাজ করি, যদি তোর সে কাজ ভালো লাগে তাহলে আমার সাথে করবি। ঠিক আছে, চলুন। তোরা ওকে আস্তানায় নিয়ে যা, আর আজ থেকে ট্রেনিং দেওয়া শুরু কর।
আমি বাসায় 2-3 দিন রেস্ট নিয়ে তারপর আসবো। ঠিক আছে ভাই। আস্তানে এসে সবকিছু দেখাতে থাকে। অনেক রকমের হাতিয়ার দেখতে পাই। এইগুলো চালানো শিখতে হবে আগে। এইগুলো তো মাফিয়ার লোকেরা ব্যবহার করে। তাহলে কি ঠিক ধরেছিস। আমি এই কাজ করব না? কাজ করবি কি করবি না সেটা তোর ব্যাপার, কিন্তু বাহিরে এখন তুই যেই কাজ করতে যাস না কেন তোকে 10,000 টাকা কেউ বেতন দিবে না। কিন্তু এই কাজে তো অনেক রিস্ক আছে। কাজে রিস্ক তো থাকবেই, রিস্ক না থাকলে কোনো কাজ সফল হওয়া যায় না ঠিক মতো। তা আমি জানি, কিন্তু পুলিশে ধরে নিলে তো অনেক মারে। আরে আমরা আছি তো, এত চিন্তা করিস কেন? তাহলে আজ থেকে শুরু কর। কি করার, ওই দিন থেকে শুরু হয় ট্রেনিং। কিভাবে কি করতে হয় না হয় সবকিছু শিখতে থাকে। এভাবে 6 মাস কেটে যায়। অনেক ভালো কিছু শিখে যায় আকাশ। তবে এই 6 মাসে ঠিকই টাকা পাঠিয়ে দেয় 6 মাস পরে। এখন বল, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভালো তো লাগাই কথা। যাই হোক, এখন কি পরিবারের কাছে ফিরে যাবি? পরিবারে ছোট থেকে যেভাবে আমাকে অবহেলা করে এসেছে, সে হিসেবে পরিবারে আর যাওয়ার ইচ্ছেও নেই। বুঝতে পেরেছি বিষয়টা। এখন বাকিটা তোর কাছে। ঠিক আছে ভাই। এভাবে আরো 6 মাস কেটে যায়। এখন নিজে লোক নিয়ে অন্য দলের লোককে মারে। এখন আকাশ নিজে আকবরের থেকে পারদর্শী হয়ে যায়। তুই তো আমাদের সবার থেকে পারদর্শী হয়ে গেছিস। সবই তো আপনাদের থেকে শেখা। আচ্ছা, কাল তোকে একটা জায়গায় যেতে হবে। কোথায় যাব? কিবরিয়াকে মেরে ফেলতে হবে। ওই শালা অনেক ঝামেলা করে। ঠিক আছে ভাই, আমি তাহলে কালকেই যাব। পরের দিন আকাশ কিবরিয়াকে মারার উদ্দেশ্যে রওনা দেয়। ও রাস্তায় চলে যায়। কিছুক্ষণের মধ্যে কিবরিয়াকে মেরে ফেলে। ভাই, কিবরিয়া তো শেষ। আমাদের কোনো লোকের ক্ষতি হয়নি তো? 3 জন মারা গেছে। আচ্ছা, যারা মারা গেছে তাদের নিয়ে আয়। কথাটা শেষ না করতেই গুলির আওয়াজ শুনতে পারে। গুলির আওয়াজ কেন? বুঝতেছি না, কেউ হয়তো আক্রমণ করেছে। আপনি লুকিয়ে পড়েন, আমার আসতে 1 ঘন্টা লাগবে। আরে এত চিন্তা করিস না, আমার আস্তানায় এসে আমাকে মারবে? এত বড় সাহস কারো এখনো হয়নি। তারপরেও সাবধানে থাকেন, আমি আসতেছি। বাকিদের নিয়ে রওনা দেয়। কিছু সময়ের মধ্যে চলে আসে আস্তানে। ওখানে সবকিছু দেখে বুঝতে বাকি রইল না যে এখানে যে কেউ বেঁচে নেই। চারদিকে লোকজন আকবরকে খুঁজতে থাকে। কিছু দূর গিয়ে আকবরকে পায়। তাকে ধরে কান্না করতে থাকে। তবে সে তো অনেক আগে না ফেরার দেশে চলে যায়। তারপর কবর দেওয়া হয় 2 দিন পরে। ভাই, বড় ভাই তো চলে গেল, এখন কি করবেন? কি করব সেটাই আমি ভাবছি। এই সব কিছু এগিয়ে নিয়ে যাব নাকি সব ফেলে চলে যাব সেটাই ভাবছি। এত বছরের ধান্দা এত সহজেই কি ভুলতে পারা যায় বলুন? ওটাই ভাবছি। যা টাকা আছে তা দিয়ে হয়তো 1টা বছর ভালোভাবে চলে যাবে আমাদের, কিন্তু এরপর কি করব? সেজন্য বলি কি ভাই, আমরা নতুন করে শুরু করি। আমরা 15 জন আছি, আপনি সবার বস হয়ে থাকবেন। আপনাকে তুলে বস হিসেবে মেনে নিয়ে সামনের দিকে চাই। তোমরা যখন আমাকে বস হিসেবে মেনে নিয়েছ, তখন আমার কোনো অসুবিধা নেই। তাছাড়া এই পেশায় যদি না থাকি, শত্রুদের থেকে বাঁচতে পারবো না। বাকি রইল পুলিশ। সেজন্য বললাম এই পেশা ছেড়ে দিলেও আমাদের কেউ বাঁচতে দিবে না। তাহলে আজ থেকে নতুন করে শুরু করলাম। ঠিক আছে। এরপর ওরা নতুন একটা জায়গায় আস্তানা করে। একে একে লোকজন বাড়াতে থাকে। আকাশেরও বিভিন্ন জায়গায় একের পর এক কাজ পড়তে থাকে। এতে অনেক নেতা কর্মীদের সাথে ওঠা বসা হয়। সবার উপরে আকাশ থাকে, যেখানে ঈশানও থাকে। ভাই, আমি আপনার হয়ে কাজ করতে চাই। আমার হয়ে কেন? এইখানে দেখি সবাই আপনাকে সম্মান করে, সেই জন্য। কাল যদি আমার বড় কাউকে দেখে, তাহলে তো ওখানেও চলে যাবে। এমন কিছু হবে না। এখানে 20টা গ্রুপ আছে। ওরা যেখানে আপনাকে সম্মান করে, তখন আর আমার কোনো ভয় বা চিন্তা নেই। তাহলে ভাই ওরে রেখে দেন, এমনিতেই ছেলে ভালো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চল তাহলে। এরপর নতুন করে ঈশানের আগমন হয়। এভাবেই আকাশের দিন যেতে থাকে। এখন ওর মাফিয়ার জগৎটা অনেক বড় হয়েছে। এখন মন্ত্রীরা ওর নাম শুনলে ভয় পায় অনেক। এভাবে আকাশ ওর বাড়ি থেকে বিদেশ যাওয়ার পরে এখনো পর্যন্ত 5 বছরের শেষের দিকে এসে থামে। তখন ভাই, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমি বাড়িতে যাব 3 দিনের জন্য। সে যেতেই পারো। শুনেছি আপনিও নাকি। আমি কি বলো?
আপনারও নাকি 5 বছর ধরে বাড়িতে যাওয়া হয় না, সেই জন্য আপনিও ঘুরে আসুন। সবাই জানে আমি বিদেশে। হঠাৎ যাব বিদেশের কোনো কিছু না দেখতে পেলে তো। বলবেন রাস্তায় ছিনতাই হয়ে গেছে। ঠিক আছে, তুমি আগে ফিরে আসো। ঈশান ওর বাড়িতে যায়, ওখানে 5 দিন থেকে চলে আসে। এর ভিতরে আকাশ বাকি সবকিছু ম্যানেজ করে নেয়। ঈশান আসার পরে আকাশ রওনা দেয় ওর বাড়ির দিকে। পরে কাহিনী তো গল্পের প্রথমেই জেনেছেন, তাহলে আমরা বর্তমানে ফিরে আসি। বর্তমান। তোমার পরিবার অত খারাপ ছিল, কিন্তু বিদেশ থেকে তুমি শহরে এসে এতগুলো দিন আত্মগোপন করেছিলে। আত্মগোপন কই থাকলাম? আমি তো শুধু গ্রামে যাইনি, আর কাউকে জানাইনি। এখানে কি করছো? এই তো কাজ করি আর কি। আচ্ছা, আমি বাসায় গেলাম, পরে কথা হবে। তবে একটা কথা, কি কথা? আমি ছাড়া অন্য কোনো মেয়েকে যেন তোমার আশেপাশে তো দূরের কথা, কথা বলতেও যেন আমি না দেখি। এমনিতেও আশেপাশে কোনো মেয়ে থাকে না। এরা চলে যায়। তাহলে আপনার আকাশের ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব কাহিনী আপনাদের জানানো হলো। এখন বাকি কাহিনী হবে আকাশের সাথে ইরার মিল করে দেওয়া, সাথে আকাশের শত্রুদের এক করে মারা। এরা বাসায় পৌঁছে জানিয়ে দেয় কল দিয়ে, তারপর ওরা ঘুমায় যায়। সকালবেলায় বাবা, মা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? তোমরা আমাকে বিয়ে দিবে কবে শুনি? এমন কথা শুনে ওর বাবা মা দুজনেই হাসতে থাকে। কি বলবে বুঝতে পারছে না। তুই নিজেই তো বিয়ে করতে চাইছিস না, তোকে তো আমরা কত করে বলেছি। যদি তোর কাউকে পছন্দ থাকে তাহলে আমাদের বল। পছন্দ তো আছেই। সে কি করে? নাম কি ওর? নাম কি কি করে তা এখন তোমাদের জানাবো না, শুধু এতটুকু জানিয়ে রাখি, আমার পরীক্ষার আর কয়েকটা মাস বাকি আছে, তারপরে বিয়ে করব। সেই জন্য তোমরা আমার জন্য ছেলে দেখা অফ রাখবে। তাহলে কাল যে ছেলেদের আসার কথা ছিল তাদের না করে দাও। কি? তোমরা আমাকে না জানিয়ে ছেলেকে আসতে বলেছ? তোকে আগে জানালে তো তুই পালিয়ে যাস। একটা না একটা বাহানা তুই তো দিতেই থাকিস। আচ্ছা, আমি মানা করে দিচ্ছি। বাবা, দুজনে মিলে ভালোই টুপি পরানোর চেষ্টা করেছো আমাকে তাহলে। হুম হুম, আল্লাহ গো, এমন বাবা মা অন্য কারোর যেন না হয়। কি উল্টাপাল্টা বলছিস? তোমরা আমার বাবা মা হয়ে শ্বশুর শাশুড়ির মতো করতেছো। বিয়ের আগে তাদের অভাব তোমরা বুঝতে দিচ্ছ না। মার খেতে না চাইলে এখন রুমের দিকে যা। খুশি মনে চলে যায়, কেননা ওর কথা ওর বাবা মা মেনে নিয়েছে সেজন্য। পরের দিন আকাশ ওর আস্তানে আসে। আমি একটা কথা ভাবতেছি। কি কথা? আমাদের যত শত্রু আছে সবাইকে এক এক করে মারবো, সাথে যারা দেশের শত্রু, সমাজের শত্রু, তাদেরও মারবো। শত্রুদের মারাই যায়, কিন্তু বাকিদের তো পুলিশ শাস্তি দিতে পারে। এই দেশে পুলিশ কি আজও নিজেদের দায়িত্ব পালন করে? কিন্তু এরকম করলে তো রাজনীতির লোকের কাছে আমরা খারাপ হয়ে যাব। তার জন্য ব্যবস্থা আছে। কিরকম ব্যবস্থা? আগে ওই লোকেদের মারবো, তাহলে আমরা যে মেরেছি তা কেউ জানবে না। বুঝতে পেরেছি ভাই। আমি তাহলে চাঁদাবাজ, ঘুষখোর এদের লিস্ট তৈরি করি। 1 মাসের ভেতরে সবাইকে মেরে সাফ করে দেব। পুলিশ বুঝতেও পারবে না কোন মাফিয়ার দল এইগুলো করেছে। কথাটা কিন্তু ঠিক বলেছিস। তাহলে এক এক করে সবাই লিস্ট করতে থাক। তবে যাদের মাধ্যমে লিস্ট করবি তারা যেন কোনো সাধারণ মানুষ হয়। যেমন ধরো, চাঁদাবাজের নাম জানতে, রাস্তায় যারা হকারি করে আর যাদের দোকান আছে তাদের থেকে চাঁদাবাজদের নাম জানতে পারবি। আর যারা ঘুষ খায় তাদের? বিভিন্ন সরকারি অফিসের সামনে দাঁড়াবি। ওখান থেকে যেই বের হবে না কেন তাদের জিজ্ঞাসা করবি, তাহলেই জানতে পারবি। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আমি তাহলে এই কাজে লেগে পড়ি। কিন্তু ভাই, একটা কথা। কি কথা বল? সবাইকে মারার পরে আমরা কি করব? সবাইকে মারার পরে আমরা এই কাজ ছেড়ে দিয়ে নতুন করে জীবন শুরু করব। একদম সাধারণ জীবন। কিন্তু বস, যারা নেশা করে, মাদক বিক্রি করে, তাদের কিছু করবেন না? যখন মাফিয়াদের মেরে ফেলব তখন তাদের সাথে সাথে ওদের ব্যবসায়ও বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছি ভাই। আকাশ ওর কাজে লেগে পড়ে। মানে যেহেতু এই কাজ ছেড়ে দিবে, সেজন্য অনেক টাকা তো রোজগার করতে হবে। সেজন্য কিভাবে কি করবে তা ভাবতে থাকে। কিছুক্ষণ পরে
বস, আতিক ভাই আপনার সাথে কথা বলবে। বল আতিক। তুই আমাকে সম্মান কেন দিচ্ছিস না? তোকে সামনে ফেলেই সম্মান তো দূরের কথা, তোকে পাত্তাই দেই না, সেখানে ফোনে সম্মান করব ভাবলি কি করে? যাক গিয়ে সেসব কথা, আমার কিছু মাল লাগবে। কত টাকার মাল? এই তো 2 কোটি টাকা। এতগুলো মাল দিয়ে তুই কি করবি? আমি কি করব না করব তা জেনে তোর কোনো কাজ নেই। আচ্ছা, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। পরের দিন লোক এতে আতিকের কাছে মাল পৌঁছে দেয়। বস পেমেন্ট দেওয়ার জন্য বলছে। দাঁড়া দিচ্ছি আমি। পেমেন্ট দেওয়ার পরে লোক এসে সব টাকা আকাশের হাতে দেয়। সে টাকা নিয়ে জমা করে দেয়। কিছুক্ষণ পরে, আকাশ, কোথায় তুমি? আমি তো আস্তানায় আছি। কিসের আস্তানায়? আমি যেখানে কাজ করি। আমি একটা ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানায় চলে আসো। আমার হাতে তো কাজ আছে। তুই আসবি নাকি আমি লাভ দিব? লাভ দিবে কোথায়? যেখানে ইচ্ছে সেখানে দিব। তোকে ঠিকানা দিচ্ছি, তাড়াতাড়ি আয়। কি করার, ওই ঠিকানায় যায়। দেখে ইরা ওর বান্ধবীগুলো একটা পার্টিতে। ওকে নেওয়ার জন্য গেটের কাছে আসে। তখনই বাইক নিয়ে আসে আকাশ। এতক্ষণ লাগে আসতে? রাস্তায় জ্যাম তো থাকে। ভেতরে চলো। ভিতরে কেন? পার্টি হচ্ছে সেই জন্য। ছি, ছেলেদের সাথে পার্টি করতে লজ্জা করে না? তোকে আমি বলেছি? এখানে ছেলে আছে বলেছি আমি? তাহলে আমাকে কেন ডাকলে? আমার বান্ধবীগুলো তোমাকে আসতে বলেছে, সেই জন্য তোমাকে এনেছি। আচ্ছা চলো ভিতরে। তবে আপনারা তো জানেন, কিন্তু এরা কিন্তু এখনো কেউ কাউকে প্রপোজ করেনি। এরা তো আকাশকে ভালোবাসে, সেটাও জানেন। আকাশও বাসে কিনা সেটা পরে জানতে পারবেন ভিতরে আসার পরে। আমি একা তোমাদের সাথে, ব্যাপারটা খারাপ দেখায় না? আরে কিছুই হবে না। তাছাড়া ওরাই তোমাকে আনার জন্য বলেছে। আমাকে কেন? আমি কি জানি। একটা প্রশ্ন করব কি? কি প্রশ্ন? আচ্ছা, আমাদের মধ্যে কে বেশি সুন্দর? ওদের এই প্রশ্ন শুনি আকাশ তো হ্যাবলার মতো তাকিয়ে আছে তা দেখে। তোরা দেখি মাল খেয়ে পুরো টাল হয়ে আছিস। এই প্রশ্ন করার জন্য তোরা ওকে ডেকেছিস? আরে সিরিয়াস প্রশ্ন। এটা কিভাবে সিরিয়াস প্রশ্ন হলো শুনি? সেটা তুই বুঝবি না, আপনি বলেন তো। তোমাদের মধ্যে ইরাকে আমার ভালো লাগে। কথাটা শুনে ইরার মনে মনে লাড্ডু ফুটার মতো অবস্থা। আচ্ছা, ইরাকে ভালো লাগার কারণগুলো বলেন। ইরাকে ভালো লাগার প্রথম কারণ ওর মায়াবী দুটো চোখ, যা দেখলে সবারই ভালো লাগবে। তার উপর ওর মিষ্টি একটা মুখ। এর বাহিরে ওর কথাবার্তা, যা যে কোনো ছেলেকেই ওর প্রতি আকৃষ্ট করার জন্য যা কিছু দরকার সবই ইরার মধ্যে আছে। তাহলে কি ইরার ঠোঁট আপনার পছন্দ হয়নি? আরে সবকিছু কি ভেঙে বলা যায় নাকি? তাহলে একটা কাজ করুন, ইরাকে আমাদের সবার সামনে কিস করুন। কথাটা শুনে আকাশ অবাক হলো। ইরার মোটেও অবাক হয়নি। ইরা তো উল্টো আকাশের কাছে এসে সত্যি সত্যি কিস করে। পুরো 5 মিনিট পরে ছেড়ে দেয়। এতে লম্বা কিস করা দেখে ইরার বান্ধবীগুলো অবাক হয়। তোরা তো যে কোনো শো এর মধ্যে করলে ফার্স্ট হইতি। কিন্তু ইরা, কিস করার কথা ছিল আকাশের। সেখানে তুই কেন আঁক বাড়িয়ে করলি? কিস করার মতো ওর সাহস নেই। ঠিক বলেছি তো? হুম। এটা আমার প্রথম কিস ছিল। আমারও সেম। আচ্ছা, এখন তুমি আসতে পারো। কি করার, বেচারা চলে যায়। কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছে না। একটু আগে ঠিক কি হয়েছিল ওর সাথে, তাও নিজেকে শান্ত রেখে চলে যায় ওখান থেকে। কিছুক্ষণ পরে, ইরা, তুই তো একদম ঠিক বলেছিস। সেটাই তো দেখতেছি। তবে আর যাই বলিস, ওকে বিয়ে করলে আমার কোনো ক্ষতিই হবে না। এটা ঠিক বলেছিস, কিন্তু এই প্রথম তুই বেচারাকে কিস করেছিস, এটা কি সামলাতে পারবে ও? পারবে। না পারলে আমি তো আছি। এখন বাকিটা শুরু কর। এইদিকে ঈশান কিছু মানুষের লিস্ট এনে আকাশের হাতে দেয়। এটা হলো ওদের লিস্ট। ওদের ঠিকানা? ঠিকানাও আছে এখানে। প্রতিজনকে মারার জন্য 2 জন করে লোক পাঠিয়ে দাও। কি বলেন, 2 জন কম হয়ে যায় না? কম হবে কেন, সোজা গুলি করবে। বাড়তি কোনো ঝামেলা করার দরকার নেই। ঠিক আছে ভাই। কিছু কিছু অফিস আছে যেখানে একই অফিসে 4 থেকে 5 জন কাজ করে, সবাই খারাপ। তাহলে ওখানে ছোটখাটো একটা বোমা দিয়ে উড়িয়ে দাও। এতে তো যা হওয়ার পরে দেখা যাবে।
যা বলেছি তা করতে থাকো। মোট 4-5 দিনের প্রায় 200 জন লোককে মেরে ফেলা হয়। এতে সবাই ভয়ে আছে, সাথে পুলিশ থেকে শুরু করে সবাই। এইদিকে বিকিও ভালো হয়ে যায়। বাবা, আমি ওই ছেলেকে ছাড়বো না। তুই ওর সাথে একা পারবি না। কিন্তু তাই বলে তো ওকে ছেড়ে তো দিতে পারি না। তুই কোনো চিন্তা করিস না, আমি সবকিছু সামলে নেব। বর্তমানে দেশের অবস্থা ভালো না, চারিদিকে ঘুষখোর চাঁদাবাজ সবাইকে কোন এক বাহিনী মেরে ফেলতেছে। কিন্তু বাবা, এইভাবে বসে থাকাটা কি ঠিক হবে? ঠিক হবে বর্তমান পরিস্থিতি দেখে। কিছুক্ষণ পরে মন্ত্রী আর পুলিশের একটা বৈঠক হয়। সেখানে স্যার, দিকে দিকে শুধু হত্যা চলতেছে। আমিও খেয়াল করছি। তা যারা মারা গেছে তারা কি একে অপরকে চিনতো? জি স্যার, কেননা এইখানে অনেক চাঁদাবাজ আর ঘুষ খায় যারা, তাদেরকেই টার্গেট করে মারা হচ্ছে। তো তোমরা করছোটা কি? কি করব স্যার, পুলিশ সদস্যদের মধ্যে 20 জনকে মারা হয়েছে। শহরে কি নতুন কোনো গ্যাং এসেছে? এই বিষয়ে তদন্ত চলছে। যাই হয়ে যাক না কেন, ওদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। জি স্যার, আমরা চেষ্টা করব। কিছুক্ষণ পরে পুলিশ মোটামুটি যাকে পাচ্ছে তাকেই ধরতে থাকে। সেজন্য আকাশ ও লোকেদের সাধারণভাবে থাকার জন্য বলে। তারপর ভাই, ঝামেলা তো বাড়তেছে। কেন, কি হয়েছে? পুলিশ তো যত মাফিয়ার লোকদের পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে। সেই জন্য তো আমাদের লোকেদের সেফভাবে থাকার জন্য বলেছি। ভাই, আতিকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। ও তো কয়েকটা দিন আগেই না সবকিছু নিল। এত কিছু নেওয়ার পরেও কিভাবে কি হলো? পুলিশ ওকে তো রাস্তা থেকে ধরে নিয়েছে। একটা কাজের কাজ হলো, এই ফাঁকে মোটামুটি অনেক সন্ত্রাসী জেলে চলে যাবে। না জানি আমাদের লোকের কি হাল হয়। হ্যাঁ, তো চিন্তা করতে হবে না। সবাইকে বলে দিয়েছি কয়েকটা দিন নিজের পরিবারের সাথে কাটানোর জন্য। পরিস্থিতি কিছু ঠিক হলে বাকিদের নিয়ে আবার শুরু করব। কয়েকদিন যায়, এখন পরিস্থিতি মোটামুটি ঠিক হয়। হত্যা করা তো কমে যায়। এতে অনেক লোক এখন জেলের ভিতরে। ভাই, মোটামুটি অনেকে এখন জেলে আছে। আচ্ছা, জেলের বাইরে ঠিক কি রকম লোক আছে? বস, হিসেব করলে এখনো 50% লোকই বাহিরে আছে। এবার একটা কাজ করা যাক, যারা বাইরে আছে তাদের সবাইকে মেরে ফেলি। এতে তো সবাই আমাদের সন্দেহ করবে। সমস্যা নেই, আমরা একটা মিথ্যে অ্যাটাকের সিন তৈরি করব। তারপর সবাই হসপিটাল যাব, তাহলে কেউ বুঝতে আর পারবে না। সত্যি বস, কত বুদ্ধি আপনার। যাও, এখন কাজে লেগে পড়ো। আরো 7 দিনে 40% মাফিয়া লোক কমিয়ে নেয়। তারপর আকাশও নিজের গ্রুপে গুলির একটা প্র্যাকটিস করে। এতে সবাই হসপিটালে। এতে কাজ হবে তো? 100% কাজ হবে। যদি কেউ জিজ্ঞাসা করে কারা হামলা করেছে, তাহলে ডেভিলের দলের নাম বলে দিবা। ঠিক আছে। কিছুক্ষণ পরে পুলিশ আসে। তারপর এক এক করে জিজ্ঞেস করতে থাকে। ওরা সবটা বলতে থাকে। সবটা শোনার পরে মনে হয় এই নতুন গ্যাংকে ধরতে হবে। জি স্যার, ওরা আমাদেরও ছাড় দেয়নি। ঠিক আছে, তোমরা থাকো। এদিকে আকাশ বাকি লিস্টের একজন একজন করে খুঁজে খুঁজে মারতে থাকে। এভাবে 3 দিনে আরো অনেক লোককে মারে, যার মধ্যে মন্ত্রীর হয়ে কাজ করা লোকেরাই বেশি। এইদিকে মন্ত্রী থানায় আসে। আমার লোকেদের কেন টার্গেট করে মারছে? ওরা যে আপনার লোক, তা আপনি তো এতটা শিওর হয়ে বলছেন কি করে? ওরা যে আমার হয়ে কাজ করে তাহলেই তো আমিও জানবো। কিন্তু ওরা তো অনেক খারাপ লোক ছিল। চেয়ার ধরে রাখতে হলে এরকম খারাপ থাকতেই হবে, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। যাই হোক, যত তাড়াতাড়ি পারো লোকজন রেডি করো। যেই কাজ করেছে তাদের ধরো। জি স্যার, সে কাজেই আছি। যাদের ধরে রেখেছ তাদের ছেড়ে দাও। তাদের তো ছেড়ে দিব। ওদের তো ধরে এনেছো সন্দেহ বসে, যখন জানলাম এরা ওরা না, তখন ওদের ছেড়ে দাও। ঠিক আছে স্যার। ওদের যে ছেড়ে দিবে তা ঈশান এসে আকাশকে জানায়। সবটা জানার পরে এখন ভালো হয়েছে। কিরকম ভালো? এখন ওরা বের হয়ে দেখবে বেশিরভাগ মাফিয়া শেষ। ওরা কার সাথে কি করবে তা ওরা নিজেরাও জানে না। মাঝখান দিয়ে আমাদের কি লাভ হলো? এখন ওরা বের হবে, আমরা এক একজনের আস্তানায় এসে হামলা দিব। এতে ওরা নিজেদের মধ্যেই ঝামেলা করবে। কিন্তু ভাই, আমাদের প্ল্যান কাজ করবে তো? 100% কাজ করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আমাদের উপায় কি? যেদিন ওদের ছেড়ে দিবে ওই দিন আমরা আতিকের উপর হামলা করব। তবে ওকে পুরোপুরি মেরে ফেলবো না। পুরোপুরি যদি নাই মারতে চান তাহলে আর হামলা করব কেন? তোর এই মাথায় এত তাড়াতাড়ি এইগুলো ঢুকবে না, বুঝতে পারলি? ঠিক আছে ভাই, যা বলবেন তাই হবে।
দুদিন পরে ওদের ছেড়ে দেওয়া হলো। ঠিক আকাশ ঈশানকে নিয়ে শুধু সময়ের অপেক্ষা করতে থাকে। একে একে 50 জন লোক বের হয়, তার মধ্যে আতিকও আছে। একটু পরে আতিকের বুকে গুলি করে, সাথে সাথে আরো কিছু লোকের উপরেও। এতে পুলিশ ওকে নিয়ে হসপিটালে যায়। কিছু সময় পরে অপারেশন করে গুলি বের করে। পরের দিন আকাশ ঈশানকে নিয়ে হসপিটালে আসে। ভাই আপনি এখানে? তোমার এই খবরটা শুনলাম, সেই জন্য আমি নিজেই চলে এসেছি তোমার কাছে। ভাই আমার উপরে হামলা করবে এত সাহস কে পায়? অনেকেই তোমাকে মারতে চায়। ওরা কি জানে না আমাকে মারলে ওদের কি হাল হবে? যদি জানতো তাহলে তো হামলা করতো না। আমি কাকে সন্দেহ করব বুঝতে পারছি না। তোমার সাথে আরো 4 জন নেতা ছিল, ওদের মধ্যে হবে হয়তো। ওরা তো আমার সাথে ভেতরে ছিল, একসাথেই তো সবাই বের হয়েছি। যদি একসাথে বের হয়েছো তা না হয় মেনে নিলাম, কিন্তু বাকি 4টা গ্রুপ বাদ দিয়ে তোমার গ্রুপের উপরেই কেন হামলা হয়েছে? আরে এটা তো আমার মাথায় আসলো না। আসলে ওদের লোকেরা তো কিছু কিছু হলেও বাইরে ছিল, তারা তোমাকে গুলি করেছে। ভেবেছে যদি জেল থেকে বের হতেই তোমাকে মেরে ফেলতে পারে, তাহলে তো আর কোনো কথাই নেই। ঠিক আছে, আমি ওদের দেখে নিব। একবার আমি একটু সুস্থ হই, তারপর তো ওদের এক এক করে মারবো আমি। তোমরা তো জানো না বাইরে কিরকম পরিস্থিতি হয়েছিল, যার কারণে জেলে যে দেখতে যাব সেটাও হলো না। আমাদের সাথে কারো দেখা করতেও দিত না। আচ্ছা, নিজের খেয়াল রেখো। হসপিটাল থেকে চলে আসে ঈশান তো আকাশের মুখের দিকে তাকিয়ে আছে। ভাই, এত বড় খেলা কি ভালোভাবে খেলে নিলেন? এইসব খেলা মাঝে মাঝে খেলতে হয়, বুঝতে পেরেছিস? এখন ওরা মারামারি করবে, সব শেষ, আমরা আতিককে মেরে সব কাজ ছেড়ে দিব। সেটাই। সেই জন্য আমার সবগুলো লোককে 10 লক্ষ করে টাকা দিব, যেন সে টাকা দিয়ে ওরা নতুন একটা ব্যবসা করতে পারে। জি ভাই, এটা ভালো হবে। এইদিকে ইরার পরীক্ষা সামনে, সেজন্য আকাশের সাথে দেখা করতে ওর বাসায় আসে। তুমি এই সময়? আমার কি আসতে মানা আছে? হুম হুম। মানা তো নেই, কিন্তু বুঝতেই তো পারছো আমি একা থাকি। যদি তোমাকে একা পেয়ে আমি উল্টোপাল্টা কিছু করে বসি। কি আর করবে বলো, বড় জোর ওই সবই করবে। তোমার মুখে দেখি কিছুই আটকায় না। যাগ্গি সেসব কথা, আমার পরীক্ষা, সেই জন্য তোমার সাথে 1 মাস দেখা হবে না। তবে এই 1 মাস যদি তোমাকে কোনো মেয়ের সাথে দেখি আমি, তাহলে ওই দিনই তোমাকে না গুলি করে মারবো। তুমি নিজেই তো প্রেম করো না, আমাকেও কি করতে দিবে না? মোটেও না, যা করার একসাথে বিয়ের পরে করবি, পরীক্ষার পরে বিয়ে, বুঝতে পারলি তো? না জানি কোন ছেলেকে বিয়ে করে তার জীবনটা তেজপাতা বানাবে, কে জানি। ওই ওই কি ভাবছিস? হুম, যা বলেছ সবই মনে থাকবে। এই তো ভালো ছেলে। এখন তাহলে আমি আসি। ঠিক আছে, যাও। ওই যাই মানে? তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছিস? হুম হুম। মানে আমি ঠিক বুঝলাম না। তুই জানিস না, ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম পরীক্ষা দেওয়ার জন্য, তখন আত্মীয়রা আমাদের টাকা দিত। এখন তো ছোট নেই। ছোট নেই তো কি হয়েছে শুনি? পরীক্ষা তো আছে নাকি? হুম। পকেটে যা টাকা ছিল সবই দিয়ে দেয় সেজন্য। আমি শুধু আমার পরীক্ষার খরচ করার জন্য টাকা চেয়েছি, পুরো ক্লাসের জন্য না। তোমার যা লাগবে তাহলে নিয়ে নাও, বাকিটা ফেরত দিয়ে দাও। যদি আমি নিজে রাখি তাহলে বলবে আমি জোর করে নিয়েছি তোমার কাছ থেকে, সেই জন্য তুমি নিজে হাতে 10,000 দিলেই হবে। কি করার, টাকাগুলো দিয়ে দেয় যাওয়ার সময়। আচ্ছা, আমি তোমার থেকে জোর করে কি টাকা নিয়েছি বলো? আরে মোটেও তুমি জোর করনি। তাহলে দেখলে তো আমি কতটা ভালো মেয়ে। চলি আমি, যা যা বলেছি সব যেন মনে থাকে। পরের দিন থেকে এরা পড়াশোনায় ব্যস্ত। তার ঠিক 2 দিন পরে আতিক ওর আস্তানে এসে আকাশের কাছে আরো কিছু মাল চাই, সেজন্য পাঠিয়ে দেয়। তারপরের দিন তোরা সবকিছু রেডি করতো। কিসের জন্য বস? মন্ত্রীর আস্তানায় হামলা করব। পরে আমাদের বাঁচাবে কে? আমাদের কে মারবে? মারবো তো আমরা। ও আচ্ছা, তাই বলুন। এখন চল আমার সাথে। লোকজন নিয়ে মন্ত্রীর একটা আস্তানে হামলা করে। মোটামুটি 1 ঘন্টায় সবাইকে মেরে সাফাই করে দেয়। সাথে আতিকেরও কিছু লোক মারা যায়, ওদের মেরে আস্তানেই আসে।
ভাই, এভাবে তো আমাদের লোকও মারা যাচ্ছে। এরপর যতজন বেঁচে থাকবে তাদের সাথে আরো কিছু লোক নিয়ে নতুন করে আমরা শুরু করব মাফিয়ার রাজত্ব। কিন্তু আকাশ ভাইকে কি করব? যদি কখনো সুযোগ হয় তাহলে আকাশকেও মেরে ফেলবো, বুঝতে পেরেছিস? ভাই, ওনার সাথে কি আমরা কখনো পেরে উঠবো নাকি? সেটা তখন দেখা যাবে। আপাতত একজন শেষ, আরো 3 জন বাকি আছে। এভাবেই প্রতি 1 সপ্তাহ পর পর একটা একটা আস্তানায় হামলা করে আর একটা একটা করে মারতে থাকে। এতে করে বস, আমাদের কাছে আর 20 জন লোক বাকি আছে, আর আরো একটা লোক বাকি আছে। আমরা একটা কাজ করি, কি কাজ ভাই? আমরা মন্ত্রীর কাছ থেকে কিছু লোক নিতে পারি। ঠিক আছে। তবে মন্ত্রী একটা শর্ত দেয়, ওদের লোক দিবে, সেটা হলো তার বিনিময়ে আতিককে একজনকে মারতে হবে। সেজন্য রাজি হয়ে যায়, ওই লোক নিয়ে চতুর্থ ব্যক্তিকে মেরে ফেলে। তারপর আতিক আসে মন্ত্রীর বাসায়। তাহলে সব শত্রু তো শেষ। জি ভাই, সবাইকে মারা শেষ। এবার তাহলে আমার একটা কাজ করে দাও। অবশ্যই, আমি আপনার কাজ করে দেব। তাহলে এই ছেলেকে মেরে ফেলো। বলে আকাশের ছবি আতিকের হাতে দেয়। ছবি পাওয়ার পরে চিন্তা করবেন না, কাজটা করে আপনাকে জানাবো। ঠিক আছে। ছবি নিয়ে চলে আসি। তবে একটা কথা কি জানেন, মাফিয়া আকাশকে আতিক এখনো পুরোপুরি দেখেনি, সেজন্য চিনতে পারেনি। দুজনেই আসলে একই ব্যক্তি। যতবার আতিক আকাশকে দেখছে ততবারই মুখে মাস্ক পরা থাকতো। কিছুক্ষণ পরে এই ছেলের খোঁজ খবর নিতে থাক। ঠিক আছে। 3 দিন ধরে আকাশে কোনো খোঁজ পায়নি, সেজন্য আতিক এবার আকাশকে ছবিটা পাঠায়। ভাই, এই ছেলেটার পরিচয় আমাকে দিতে পারবেন? কোন ছেলে? দাঁড়ান, ছবি পাঠাচ্ছি। ছবি দেখে অবাক হয়, কারণ তো আপনারা বুঝতে পারছেন, তাও নিজেকে শান্ত রেখে কারণ জানতে চাই। আতিকও সবটা বলে দেয়। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। পরের দিন আকাশর সব লোকেদের নিয়ে মন্ত্রীর বাসায় রওনা দেয়। এরপর ওখানে এক এক করে যাকে পাচ্ছে সামনে তাকেই এক এক করে মারতে থাকে। পরিস্থিতি খারাপ হয়ে ওঠার আগে মন্ত্রী আতিককে কল দেয়। এইদিকে মন্ত্রীর লোকেদের মারা শেষে শুধু মন্ত্রী আর ওর ছেলে বাকি আছে। ছেড়ে দে আমাদের। উপর থেকে ছেড়ে দিব নাকি নিচে থেকে? আমাদের প্রাণে বাঁচতে দে। তোদের বাঁচতে দিব এটা কখনো সম্ভব না। তোরা অনেক ক্ষতি করেছিস, সেই জন্য তোদের বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছে আমার নেই। তাহলে তাহলে কি ওদের মেরে ফেলবো? বাবা ছেলের গলায় বম লাগিয়ে দাও। বোমা বেঁধে দেয়, দুহাত বেঁধে দেয় চেয়ারের সাথে, যেন বোমা সরাতে না পারে। যদি কোনো শব্দ হয় এই বোমা নিতে ফেটে যাবে, সেই জন্য চুপচাপ থাক। ওদের ওখানে রেখে আকাশ চলে আসে। তারপর কিছুক্ষণ পর আতিকর লোকজন নিয়ে আসে ওখানে। মন্ত্রী সাহেব, আপনার এরকম অবস্থা হলো কি করে? ওই আকাশের বাচ্চা আমাদের এই অবস্থা করেছে। ভাই, আমাদের বাঁচান। তাড়াতাড়ি করে বোমা খোল। তখনই একটা মন্ত্রীর মোবাইল ডিং হতে থাকে, যা আকাশের কল ছিল। আসলে এমন কিছু হবে তা আগেই জানতো, সেজন্য এমনটা করা। একটু পরে যদি বাঁচতে চাও তাহলে ওখান থেকে সরে যাও, নয়তো মন্ত্রীর সাথে সাথে তোরাও ধ্বংস হয়ে যাবি। ও তাই নাকি? তাহলে তো তোকে একবার দেখতেই হয়। সেই সৌভাগ্য হয়তো তোর নাও হতে পারে। ওখান থেকে বোমা অ্যাক্টিভ করে দেয়। 5 সেকেন্ড আছে সময়, সেজন্য আতিক আর ওর লোকজন বাইরে যেতে চায়। বোমা ব্লাস্ট হওয়ার জন্য আতিকের অনেক লোক ওখানে মারা যায়, তবে আতিক বেঁচে যায়। ওই ছেলে তো দেখি আসলে অনেক ডেঞ্জারাস। এখন কি করবেন? বড় ভাইকে তো বলেছি, দেখি উনি কি করতে পারে। এভাবেই কয়েকটা দিন যায়। আতিক এখনো ওর আস্থা নেই। বর্তমানে আতিকের 10 জন লোক শুধু বেঁচে আছে। এই 10 জন লোক নিয়ে কিভাবে করব বুঝতে পারছি না। কেউ যদি আক্রমণও করে আমরা তো বাঁচতেও পারবো না। কথাটা বলতে না বলতে আক্রমণ শুরু হয়ে যায়। কিছু সময়ের মধ্যে কিছু লোকও মারা যায়। আমার উপরে হামলা করবে এত সাহস কার আছে? বস, সেটা তো জানি না। বড় ভাইকে কল দে। কল দেয়, কিন্তু ঈশান কল ধরে। আসলে আকাশ এবার মাস্ক ছাড়াই আতিককে মারতে গেছে, যেন আতিক কোনোভাবেই বুঝতে না পারে। ভাই কোথায়? আমি আর ভাই তো ঘুরতে এসেছি। কেন, কি হয়েছে তোমার? এত নার্ভাস কেন লাগছে তোমাকে? কারা যেন আমার উপরে আক্রমণ করেছে। কে করবে এরকমটা? জানি না, আপনাদের কিছু লোক পাঠান। লোক পাঠালেও ওদের তো আস্তে আস্তে 1 ঘন্টা লাগবে। তা আমি জানি, আপনি তাও পাঠান। ঠিক আছে। আসলে ঈশান যখন আস্তানায় ছিল, আকাশ কিছু লোক নিয়ে আতিকের ওখানে আক্রমণ করে। কিছু মিনিটে আতিকের সব লোক শেষ হয়ে যায়, শুধু আতিক এখন বেঁচে আছে। সেজন্য ও আবার কল দেয়। ভাই, আর কতক্ষণ লাগবে? ওরা তো বললো আর 10 মিনিট। আতিক আর কিছু বলার আগেই ওর বুকে এসে গুলি লাগে। আকাশকে দেখে অবাক হয়।
তুই এখানে? তোর কি মনে হয় এখানে অন্য কেউ আসবে? মন্ত্রী তো বলেছিল তুই সাধারণ একটা ছেলে। কে কি বলল তা জেনে আমার কোনো কাজ নেই, বুঝতে পেরেছিস? তোকে এখন উপরে যেতে হবে। আতিকের মাথায় গুলিটা করে, এতে আতিক ওখানেই মারা যায়। একটা দিক দিয়ে মাফিয়ার সব লোক শেষ, কাজ শেষে চলে আসে ওখান থেকে। ভাই সবাই তো শেষ, এবার কি করবেন? একটা কাজ করো, সবাইকে 10 লক্ষ করে দাও, যে যার টাকা দিয়ে ব্যবসা করবে। যদি আমি তোমাদের কখনো আর মাফিয়া জগতে দেখি, তাহলে তাকে আমি নিজের হাতেই মেরে ফেলবো। ভাই, আপনি যখন ব্যবসা করার জন্য টাকা দিয়েছেন তখন অবশ্যই আমরা ব্যবসা করব। তোমরা তাহলে এখন আসো। ওরা যাওয়ার পরে ঈশানকে 1 কোটি টাকা দেয়। আমার পাশে থাকার জন্য এটা তোমাকে দিলাম। সত্যি ভাই, আপনি অনেক মহান। তাহলে সাবধানে যাও। আকাশ ওর আস্থানায় পুরো বোমা দিয়ে ধ্বংস করে দেয়। তারপর ওর বাসায় চলে যায়। কিছুদিন পরে ইরার পরীক্ষা শেষ হয়ে যায়, সেজন্য আকাশকে ওর বাসায় আসতে বলে, তাই ওদের বাসায় যায়। আমার মেয়ে তাহলে তোমাকে পছন্দ করেছে? আমাকে পছন্দ করেছে মানে? আমি ঠিক বুঝলাম না। এরা তোমাকে কিছুই জানায়নি? বাবা, ওকে তো বলিনি। তাছাড়া আকাশ, তুমি কিন্তু ভালো করেই জানো আমি তোমাকে পছন্দ করি, আর তোমাকে আমি বিয়ে করতে চাই। সেই জন্য তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এনেছি। আমি চাই বিয়ের পরে একসাথে লাইফটা এনজয় করব। কথাগুলো শুনে আকাশ কিছুটা লজ্জা পায়। তারপর ওই দিন বাকি কথা হয়ে যায়। গ্রাম থেকে আকাশের বাবা মা, ছোট ভাই আর আশিও আসে। তারপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। 5 দিন পরে ইরাকে বিয়ে করে আকাশ ওর বাসায় নিয়ে আসে। আমাকে তো চিনোই, সেজন্য নতুন করে আর পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। তা আকাশ ভাইয়া, আপনিও আপনার ভালোবাসার মানুষকে পেয়েছেন, এটাই অনেক কিছু। ভালোবাসার মানুষ মানে? আকাশ ভাইয়া তো অনেক আগ থেকেই তোমাকে পছন্দ করতো। যখন ওর বিয়ের কথা বলেছি, ও তো তখন নিজেই বলল ও কাউকে পছন্দ করে আর তাকেই বিয়ে করবে। সেজন্যই তোমাকে যখন বিয়ে করেছে, তখন সেই মেয়েটা তো তুমিই হবে। তার মানে আকাশ আমাকে অনেক আগে থেকেই ভালোবাসতো, অথচ আমাকে বলেনি একবারও। আশি চলে যায়। এবার আকাশ আসে। ওর কথা বলার মাঝে ইরা সবটা বলে দেয়। সব তো জেনে গেছো, তাহলে চলো এখন ভালোবাসা শুরু করি। যাক, অবশেষে আমি একজন প্রবাসীর বউ হয়ে গেলাম। তাও প্রবাসী গ্যাংস্টারের বউ